আমি একটা ছোট বোতলে পানি দিয়ে যাও, এত বড় বোতল চাটতে গেলে হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের ইশরাত আপু চলে এসেছি ইতিহাসের একটি দুর্দান্ত ক্লাস নিয়ে। এই ক্লাসের মাধ্যমে তোমাদের ইতিহাস প্রথম বিশ্বযুদ্ধ, অনেক কঠিন একটা অধ্যায়। এই অধ্যায়ের আর কোনো সমস্যা আমি রাখবো না। ওকে, তোমরা শুরু থেকে জাস্ট শেষ পর্যন্ত ক্লাসটা করবা। আর যেই স্লাইডগুলো আমাদের এই পাশে দেখতে পাচ্ছি, এই স্লাইডগুলো দিয়ে কিন্তু পেইড কোর্সে আমাদের স্টুডেন্টরা ক্লাস করে এবং ভবিষ্যতেও করবে। এই জন্য তোমাদের উপর বিনীত রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে তোমরা একটু লাইভটা শেয়ার করো। যতগুলা ফ্রেন্ড আছে, যারা যারা তোমার ছোট ভাই বোন আছে, সবার কাছে লাইভটা একটু শেয়ার করো। আর হচ্ছে আমাকে কমেন্টে জানাও আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং লাইভে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, দ্রুত সবাই একটু লাইভটা শেয়ার করো। এত কম স্টুডেন্ট হইলে আসলে ভালো লাগবে না, কারণ তোমাদেরকে আজকে খুব সুন্দর সুন্দর জিনিস দাগায় দিতে যাচ্ছি। এই জিনিসগুলো যাতে কেউ মিস না করে আমি চাইবো, কারণ এই জিনিসগুলো আমরা মূলত পেইড বেসে স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। আর এগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ, কতটা ভালো তাই না? তো চলো আমরা দ্রুত লাইভটা একটু শেয়ার করি, আমিও শেয়ার করি, তোমরাও শেয়ার করো। ওকে, আচ্ছা, অনেকেই চলে আসছো। যারা যারা সালাম দিয়েছো তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, যারা সালাম দিয়েছো তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? পড়াশোনার কি অবস্থা? আর হচ্ছে শাকিল আহমেদ, তুমি লিখেছো ম্যাম দ্বিতীয় অধ্যায় ক্লাস কিছু বাকি ছিল, এই অধ্যায় স্লাইডটা একটু ওয়েবসাইটে দেওয়া হয়নি। দ্বিতীয় অধ্যায়ের আমি দিতে নিষেধ করেছিলাম, কারণ হচ্ছে অধ্যায় না শেষ হলে তো স্লাইড দিয়ে লাভ নাই, এই কারণে দিতে নিষেধ করেছি। তবে সমস্যা নাই, আমি যদি দ্বিতীয় অধ্যায় নাও দেখাই দিতে পারি, তোমরা স্লাইড পেয়ে যাবা। ওখানকার যে সংস্কারগুলো আছে ওগুলা জাস্ট একটু দেখে নিবা, তাহলেই হয়ে যাবে। ওখানে ভাগ ভাগ করে দেওয়া আছে, যদি তুমি একদম কম পড়তে চাও তাহলে তুমি কমভাবে নিবা, এবং যদি বেশি পড়তে চাও তাহলে বেশিভাবে দেওয়া আছে, এমনভাবে সেট করা আছে, তুমি দেখলেই বুঝতে পারবা। তবে কি, আমি যদি ক্লাসে যদি পড়াইতে পারতাম ওটা মনে হয় আর একটু বেটার হতো, তোমাদের মনে রাখতে সুবিধা হইতো। তবে আজকে যেহেতু নতুন ক্লাস শুরু করতে হচ্ছে, সো আজকে জানি না দেখাতে পারবো কিনা, কারণ এই অধ্যায়টা অনেক 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 বড় এবং অনেক কঠিন একটা অধ্যায়। আর প্রথম বিশ্বযুদ্ধ থেকে তোমাদের মিনিমাম 3টা কোশ্চেন, সর্বোচ্চ 4টা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো তোমাদের এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আমি ভাবলাম যে যেহেতু তোমাদের এটা একটা ফ্রি ক্লাস হচ্ছে এবং এটা হচ্ছে পেজে হচ্ছে, তোমাদের গ্রুপে নয়, অনেকে এই ক্লাসটা করবে, এই কারণে কিন্তু আমি তোমাদের কি করেছি, মানে নতুন একটা অধ্যায় এবং অনেক কঠিন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, তাতে করে তোমাদের সবার উপকার হয়। যারা এক সেকেন্ডের জন্য অন্তত পক্ষে আমাকে দেখতে আসছো, তাদেরও যাতে উপকার হয়, এই কারণে মূলত এই অধ্যায়টা শুরু করা। তবে টেনশন নাই, প্যারা নাই, আমি মিশন টেস্ট এ প্লাসে আমি তোমাদের ওই সংস্কার এবং হচ্ছে ওনার ব্যর্থতার সব কিছু দিয়ে দিব। তোমাদের কিছু না হলেও তোমরা পড়ে অন্তত পক্ষে একবার রিডিং পড়েও তোমাদের মাথার মধ্যে অনেক কিছু থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরও কারো কমেন্ট দেখি। আপু কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, হ্যাঁ, সবাই একটু মেনশন করো। আমরা অনেকগুলো স্টুডেন্ট নিয়ে ক্লাস করতে চাই, কারণ তোমরা ক্লাসে থাকলে আমার খুব ভালো লাগে। টেস্ট পরীক্ষা কোন কোন চ্যাপ্টার পড়বো ম্যাম? ওকে, আচ্ছা, পড়াশোনার অবস্থা খুব খারাপ কেন বাবা, কি হয়েছে? কে এটা? মোরসালিন, আচ্ছা। সামনে টেস্ট পরীক্ষা চলতেছে, মোটামুটি পড়াশোনা রিভিশন শুরু করছি, আর কি কোনো রকম। আচ্ছা, ভালো। আজকে আপনাকে দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া শিমু, আচ্ছা, থ্যাংক ইউ। আর কি আছে? আচ্ছা
আচ্ছা, টেস্ট পরীক্ষার জন্য কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বা আমি তোমাদেরকে মুখে মুখে বলে দেই, কারণ আমি ওই প্রিপারেশন নিয়ে আসিনি। তবে আমি জানি কোন কোন অধ্যায় থেকে আসবে, আর আমি ওইরকম স্লাইডও তৈরি করি নাই, তাই আমি তোমাদেরকে ইয়ে করতে পারছি না। তোমরা টেস্ট পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো দেখবা সেটা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এই তিনটা অধ্যায় তুমি যদি দেখো তাহলে মোটামুটি তোমার সিকিউ কমন থাকবে 5টার মতো সিকিউ তোমার ইনশাআল্লাহ কমন থাকবে। মানে 5টা, এখানে 50 মার্কের অ্যান্সার তুমি করে ফেলতে পারতেছো, আর বাকি থাকে 2টা। এই 2টার জন্য তুমি কি পড়বা? এই 2টার জন্য বলবো আমি যে বলশেবিক বিপ্লব অনেক কঠিন, কিন্তু এটা কিন্তু মানে একটা ঘ্যাঁচড়া অধ্যায়, ঠিক আছে? খাসটা পরীক্ষাতে ঘ্যাঁচড়া অধ্যায় পড়ার দরকার নাই। আমরা খাসটা পরীক্ষার জন্য ঘ্যাঁচড়া অধ্যায় পড়বো না, ওটা আমরা বাদ দিলাম, বলশেবিক বিপ্লব বাদ। কিন্তু আবার এমনটা ভেবো না যে আমরা ওই অধ্যায়টা বাদ দিয়েছি, ওখান থেকে যদি 3টা কোশ্চেন আসে, এরকম আসবে না, বুঝতে পেরেছো? তোমাদের জন্য কি আসবে? তোমাদের জন্য প্রথম বিশ্বযুদ্ধ থেকে আসবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আসবে, এবং তোমাদের শিল্প বিপ্লব থেকে আসবে, ফরাসি বিপ্লব থেকে আসবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কঠিন আছে, আমার যদি সম্ভব হতো আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্লাসটাও নিতাম, কিন্তু আমি জানি না আমি ক্লাসটা নিতে পারবো কিনা, কারণ তোমাদের ফ্রি ক্লাসের সংখ্যা কমে আসছে, আর মোটামুটি 1টা কি 2টা ক্লাস আমি পেতে পারি। তো এই কারণেই বলছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি তোমার সময় থাকে, যেহেতু আমি 3টা অধ্যায় অলরেডি পড়াই দিছি, শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, আর একটা হচ্ছে কি মানে পড়াই দিছি বলতে আজকে এই ক্লাসটা হচ্ছে, সো 3টা অধ্যায় আমি তোমাদের কভার আমি তোমাদের 50 মার্কের অ্যান্সার আমি অলরেডি তোমাদের করে দিছি। ওকে, তো এরপর যদি কোনো অধ্যায় আসে, তোমরা জাতিসংঘ থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা লিখতে পারো। জাতিসংঘ অধ্যায়টা অনেক 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 সহজ, এর বেশি তোমাদের আর কোনো অধ্যায় পড়ার দরকার নাই ভাই। আর আরেকটা কথা, তোমাদেরকে টেস্ট পরীক্ষার একটা ছোট্ট সাজেশন দিই, শুধু এটা টেস্ট পরীক্ষার না, তোমাদের এভরি পরীক্ষার সেটা হইতেছে যে কোনো পরীক্ষাতে আমরা 100% প্রিপারেশন নিব না। কি বললাম বলো? কোনো পরীক্ষাতে আমরা 100% প্রিপারেশন নিব না। হাইস্ট হলে তুমি মানে সবচাইতে বেশি হইলে ওভার কনফিডেন্স হইলেও তুমি 90% প্রিপারেশন নিতে পারো। তাছাড়া তোমার 70% প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষায় গেলে তোমার জন্য এনাফ। এই কথাটা সবসময় মাথায় রাখবা, কারণ যারা 100% প্রিপারেশন নিয়ে যায়, হয় তারা কোনো ফেরেস্তা হবে, অথবা তারা কোনো জিনভূত, অথবা কোনো পাগল। এছাড়া কেউ মানে পাগল হয়ে যাওয়া লাগবে, তাছাড়া কোনোদিনও সম্ভব না। কোনো সাবজেক্টেরই 100% প্রিপারেশন নিয়ে যাওয়ার দরকার নেই, তোমার লেখার মান সম্মান কিছু থাকবে না। ওকে, এবার তোমাদেরকে আরও একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে এই ক্লাসের শেষের দিকে আমি তোমাদেরকে দেখাই দিব কিভাবে তুমি ইতিহাসের সিকিউ লিখবা। তোমাদের নিয়ম কানুনটা বলে দিব, যেটা তোমাদের 26 এবং 27 ব্যাচ, তাই না? এই 26-27 ব্যাচের মধ্যে প্রথম আমি এই জিনিসটা রিভিল করছি। এর আগে কিন্তু কেউ বা মানে অন্ততপক্ষে 26 এবং 27 ব্যাচের জন্য কেউ বলে নাই, এবং আমিও বলি নাই, ঠিক আছে? সো আমি চাইবো তোমরা শেষ পর্যন্ত আমার ক্লাসে থাকো, যাতে করে আমি তোমাদেরকে সব কিছু ডেলিভারি দিয়ে যেতে পারি। কারণ আমি যে বললাম, আমি আর কয়টা ক্লাস পাবো আমি জানি না, হয়তো বা 1টা কি 2টা, এর বেশি ক্লাস হয়তো বা সম্ভব না। তো এই হচ্ছে বিষয়। ফ্রি ক্লাস না নিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বিজয় দেবো। ওরে বাবা রে রেজা, আহা। ওকে, তোমাদেরকে কিন্তু কি করবো বলো তো, শেষের দিকে কিন্তু আমি দেখাই দেবো যে কিভাবে তোমরা কি করবা, তোমাদের সিকিউটা কমপ্লিট করবা, এবং সাথে তো এমসিকিউ আছে তোমাদের জন্য। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। অনেকগুলা বকর করছি, আমাদের এত সময় নাই, আমাদেরকে ক্লাসটা শেষ করতে হবে। তো তোমাদের উপর আরেকটা রিকোয়েস্ট, যারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবা তারা অবশ্যই, হ্যাঁ, এরকমটা মনে করো না আমি তো ক্লাসে আছি, আরও অনেকে ক্লাসে আছে, আমি যে কেউ বলে দিবে। তো আমি এটা বলতে চাচ্ছি না, তুমি তোমার নিজের গর্জে বলে দেবা যে ক্লাস শেষ হওয়ার, আমাদের যেহেতু 1.5 ঘন্টা ক্লাসটা চলবে, ক্লাস শেষ হওয়ার মোটামুটি 10 মিনিট আগে আমাকে বলে দেবা, আপু টাইম শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে সিকিউটা একটু দেখায় দেন। ওকে, এই কথাটা আমাকে একটু মনে করাই দিবা, না হলে কিন্তু আমি এই যে কথা বলতে বলতে ভুলে যাব, তখন দেখা যাবে তোমাদের সিকিউ দেখানোর টাইম পাচ্ছি না, কারণ এটার পরে আরও একজন টিচারের ক্লাস আছে, অনেক স্টুডেন্ট ওয়েট করছে, সো বুঝতেই পারছো। তো আমরা ক্লাসে চলে যাই। রুমকি চৌধুরী, এইচএসসি ব্যাচ 2027 আপি। ও মাই গড, দেখছো ওরা অনেক আগে থেকেই সচেতন। ওকে, জুনাইদ আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আজকে আম্মু ভাবি আছে, সব শুনতেছে। কে রে এটা? এটা হচ্ছে সুমাইয়া না? হ্যাঁ, তো ওদের সাথে বসে তুই আমার ক্লাসগুলো দেখ আর আমার মান সম্মানটা খা, ঠিক আছে?
ওইভাবেই মান সম্মানটা আমার খায়ালে, বুঝতেই পারছি তুই আমাকে আর হচ্ছে মান সম্মান নিয়ে বইতে দিবি না, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি এবং লিগ অফ নেশন। আমার মা, ওকে। আমাদের প্রথম বিশ্বযুদ্ধ সেটা কবে থেকে শুরু হয়েছিল? আমরা মৌলিক কিছু ছোটোখাটো টপিকগুলো আমরা এখন একটু দেখে নেই। দেখো, 1914 খ্রিস্টাব্দ থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বের বিভিন্ন দেশ জড়িয়ে পড়ে। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে 1914 সালে এবং শেষ হয়েছে 1918। 4 বছর এই যুদ্ধটা চলেছে এবং এই 4 বছর যে যুদ্ধটা চলবে, যারা এই যুদ্ধটা প্রথম সংগঠিত করেছে তারা নিজেরাই জানতো না। কি আশ্চর্য ব্যাপার, তাই না? অনেক ঐতিহাসিকদের মতে এটা একটা পরিকল্পিত ঘটনা, এই যুদ্ধটা তৈরি করা পরিকল্পিত ঘটনা। হ্যাঁ, এটা কিন্তু সত্য কথা, যুদ্ধটা তৈরি করা পরিকল্পিত একটা ঘটনা। আমি যা বলছি সবাই নোট করো এবং যতটুকু তোমার মনে থাকবে ততটুকু জাস্ট এক লাইনে মানে অথবা একটা শব্দে লিখে রাখতে পারো। এরপর যা বলছি শোনো, যে এটা একটা পরিকল্পিত ঘটনা, তবে হ্যাঁ, যুদ্ধ সংঘটিত হওয়াটা একটা পরিকল্পিত ঘটনা। বুঝো, এই বিশ্বযুদ্ধটা, প্রথম বিশ্বযুদ্ধটা একটা পরিকল্পিত ঘটনা, কিন্তু এই যুদ্ধটা যে বিশ্বযুদ্ধ হবে অথবা এই যুদ্ধটা যে 4 বছর লাস্টিং করবে অথবা এই যুদ্ধটাতে যে এতগুলা দেশ জড়ায় যায়, ধরো যে জার্মানিকে শুলে চড়াবে, এই জিনিসটা এই জার্মানি মানে যে যুদ্ধটা শুরু করেছে তারা কেউই জানতো না। সো এই জিনিসগুলা, ঠিক আছে, যুদ্ধ সংগঠিত হওয়াটা ঠিক আছে, শুরু করাটা মানুষের মানে এই জার্মানিদের ধরো যে পরিকল্পিত ঘটনা ছিল, কিন্তু এই যুদ্ধটার পরবর্তী কাহিনীগুলা মূলত তারা প্রস্তুত ছিল না। ওকে, এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের মৌলিক মানে ঘটনা। এই জিনিসটা তুমি যদি মাথায় ঢুকায় নাও, তোমার পরের জিনিসগুলো পড়তে সুবিধা হবে। এখন চলে যাই। বিভিন্ন দেশ, জাতি, জনগোষ্ঠী প্রত্যক্ষ এবং পরোক্ষ আওতায় আসে। এর ভয়াবহ বা সমগ্র পৃথিবীতে বিশ্বযুদ্ধে পরিণত হয় এবং 1911 খ্রিস্টাব্দের পূর্বে কয়েক দশক ধরে ইউরোপের বিভিন্ন ঘটনার চরম পরিণতি হলো এই প্রথম মহাযুদ্ধ। দেখো, এখানে একটা লাইন আছে, এই লাইনটা তোমাদের খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, এখানে একটা লাইন দেখো, 1911 খ্রিস্টাব্দের পূর্বে, 1911 খ্রিস্টাব্দের আগে থেকে কয়েক দশক ধরে ইউরোপের বিভিন্ন ঘটনার চরম পরিণতি হচ্ছে প্রথম মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ। মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ একই বিষয়, যুদ্ধ একই জিনিস। এখন কাহিনী হচ্ছে যে কি এমন ঘটনা ঘটেছে। আমরা এর আগে কি পড়েছি? ফরাসি বিপ্লব পড়েছি, শিল্প বিপ্লব পড়েছি। এগুলাতে আমরা কি দেখেছি? বিভিন্ন, মনে করো যে শিল্প বিপ্লবের ফলে কি হইলো বলো তো, যে ইংল্যান্ড অনেক দূর এগিয়ে গেছে এবং লাস্টের দিকে আমরা কিন্তু দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় ঔপনিবেশিক স্থাপন করেছে। দেখেছি কিনা বলো? ওই ক্লাসগুলোর কথা তোমাদের কি মনে আছে? আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি যে এই যে অস্ট্রেলিয়া, এরপর হচ্ছে কি বলে তোমার এই যে ভারতবর্ষ, এরপর হচ্ছে আফ্রিকার কিছু অংশ, তো এই জিনিসগুলোতে মূলত তারা কি করেছিল? ঔপনিবেশিক শাসন স্থাপন করেছিল। তো ইংল্যান্ডে যেহেতু শিল্প বিপ্লব ঘটেছে, নিশ্চয়ই তার আশেপাশে জায়গাতেও শিল্প বিপ্লব ঘটেছে, কারণ শিল্প বিপ্লব তখনই গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন এটা পুরো ইউরোপ জুড়ে হয়েছে। মানে বুঝতে পারতেছো তো, এটা পুরো ইউরোপ জুড়েই ঘটেছে। আর ইউরোপের মধ্যে যদি ইংল্যান্ড থাকে তাহলে তো ওখানে তো জার্মানিও আছে। সো জার্মানিতেও কিন্তু শিল্প বিপ্লব ঘটেছে, যেটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, এই কারণে আমি তোমাদেরকে বলিনি। তোমাদের বোঝার সুবিধার্থে এখন বিষয়গুলো বলছি, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝো যে তোমাদের যখন ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব ঘটে তার হাত ধরে কিন্তু জার্মানিরও শিল্প বিপ্লব ঘটে। ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব ঘটে তখন তারা বিভিন্ন জিনিসে মানে বিপ্লব ঘটিয়েছিল, আর জার্মানি যখন শিল্প বিপ্লব ঘটে তখন শুধু তারা অস্ত্র আর যন্ত্রপাতিতেই শিল্প বিপ্লব ঘটিয়েছে। এই কারণে তাদের এই হচ্ছে পুরা দেশে একটা অহংকার ভাবাপূর্ণ একটা মন মানসিকতা তৈরি হয়, বা তাদের জনগোষ্ঠীদের মধ্যে একটা দাম্ভিকতা আসে যে আমরা তো অস্ত্র আমাদের অনেক আছে। এই যে এখন যেরকম ধরো উত্তর কোরিয়া, ঠিক আছে, উত্তর কোরিয়া যেভাবে চলাফেরা করে, কিছু বললেই মিসাইল,
ঠিক আছে, তুই খালি কিছু বলে দেখ, তুই খালি টেরা করে তাকায়া দেখ, আমি আগে ধরে মিসাইল মারবো। তো এইরকম পরিস্থিতি ছিল সেই সময় জার্মানির। তো জার্মানি যেহেতু অস্ত্র তৈরিতে অনেক পারদর্শী ছিল, এবং আমরা যে জিনিসগুলো হচ্ছে দেখি যে অস্ত্রের জন্য আমরা জার্মানিকে অনেক বেশি ভরসা করি, কারণ তারা অস্ত্রতে সত্যিই সেই আগের মানে শিল্প বিপ্লবটা তাদের অস্ত্রের দিক থেকে অনেক বেশি মানে উন্নতি এনেছিল। তো এই কারণে কি হয় যে ওরা অস্ত্র যেহেতু অনেক বেশি, অন্য মানুষ না খায় থাকুক কোনো সমস্যা নেই, তাদের অস্ত্র ভালো আছে, এই জন্য তারা কি করতে চাচ্ছিল, ইংল্যান্ডের মতো মূলত মানে বহির্বিশ্বে হচ্ছে ঔপনিবেশিক শাসন স্থাপন করতে চেয়েছিল, যাতে করে ওই দেশগুলো থেকে তাদের কাছে বিভিন্ন কাঁচামাল নিয়ে আসতে পারে। কিন্তু এই ইংল্যান্ড বেটারা, ব্রিটিশ বেটারা এতটাই মানে মেধাবী এবং এতটাই মনে করো যে প্ল্যানিং করতে পারে যে ওদেরকে কোনো জায়গায় স্থানই দেয় নাই। এই কারণে মূলত তারা কি করে, একসময় গিয়ে একটা সংগঠন তৈরি করে যাতে করে তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে এবং বহির্বিশ্বের কোনো মানে কেউ এসে তাদের উপর হামলা করতে না পারে, যেহেতু তারা বহির শক্তিটা পাচ্ছে না, কোনো জায়গায় গিয়ে স্টে করতে পারে না। ইংল্যান্ড সেখান থেকে বের করে দেয়, ফ্রান্স সেখান থেকে বের করে দেয়, তখন কি করবে, তার আশেপাশের 3টা রাষ্ট্র নিয়ে মূলত সে কি করে, একটা সংগঠন তৈরি করে। ঠিক আছে, ওই সংগঠনটাই মূলত তোমাদের ত্রিশক্তি হচ্ছে মৈত্রী নামে পরিচিত। এখন যখন তারা সংগঠন তৈরি করলো এবং ওই 3টা দেশের যে কোনো জায়গায়, তার সংগঠনে কিন্তু উল্লেখ ছিল এরকম যে 3টা দেশের যে কোনো জায়গায় কোনো যুদ্ধ বিগ্রহ যদি হয়ে থাকে তাহলে অপর দেশগুলো এসে সাহায্য করবে, এবং এই সাহায্যের নাম করেই মূলত তারা তাদের অস্ত্রের পারদর্শিকতা দেখাতে গিয়ে এই যুদ্ধটা সংগঠিত করে ফেলে। এবং এই যুদ্ধ সংগঠিত করার পরবর্তীতে কী ঘটনা ঘটে সেগুলো আমরা এখন আস্তে আস্তে জানবো। ওকে, তো এই জিনিসটুকু তোমরা একটু মাথায় রাখবা খ নাম্বারের জন্য। ওকে, এই লাইনটা। ওকে, চলো। প্রথম 1914 খ্রিস্টাব্দে 28শে জুন বসনিয়ায় রাজধানী সারায়েভোতে সার্ব আততায়ী কর্তৃক অস্ট্রীয় যুবরাজের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যার প্রেক্ষাপট শুরু হয়। এখন বলি যে এখানে দেখো একজন রাজকুমার বা যুবরাজের কথা আছে, যে তার বাবা মারা গেলে কি হইতো, সে কিন্তু ওই দেশের প্রধানমন্ত্রী বা রাজা হইতো। তো তাকে এবং তার যে ওয়াইফ ছিলেন তাকে কিন্তু আততায়ীরা ওখানে খুন করে। তো এই কারণেই মূলত এই অস্ট্রিয়া কি হয় যে হচ্ছে এই যে বসনিয়া, ঠিক আছে, এই যে সারায়েভোতে ওখানে যেহেতু তাকে হত্যা করা হয়, তো তাদের দেশের উপর চড়াও হয় এবং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে, অস্ট্রিয়া তাদের দিকে যুদ্ধ ঘোষণা করে। তো যুদ্ধ ঘোষণা করার পর এই যে জার্মানি গিয়ে, যেহেতু অস্ট্রিয়ার সাথে তারা ছিল, চুক্তিবদ্ধ ছিল, এই কারণে জার্মানি তাদেরকে হেল্প করতে চায়, অস্ত্র দেয়। তো তার ফলশ্রুতিতেই মূলত যেহেতু তারা ত্রিশক্তি চুক্তি ছিল, এই কারণে তাদের বিপরীতে একটা টিম তৈরি হয় এবং তাদের বিরুদ্ধে আবার কি যুদ্ধ ঘোষণা করে ফেলে। এভাবে আস্তে আস্তে দেশ একের পর এক দেশ অংশগ্রহণ করা শুরু করে এবং এটা বিশ্বযুদ্ধে নেয়, রূপ ধারণ করে। তো এই হচ্ছে বিষয়। এরপর আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধ, এটা সম্পর্কে কিছু সামান্য মানে সাধারণ জ্ঞান আর কি। এই কয়টা জ্ঞান যদি তোমার মধ্যে থাকে আমি ব্যাখ্যা করে দিতেছি, এবং তোমার যদি এই কয়টা জ্ঞান থাকে তুমি এখান থেকে MCQ কমন পেতে পারো। স্টুডেন্ট সংখ্যা এত কম কেন রে? আপু, যেটা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট ওইটার কোশ্চিনটা একবার বলো আপু, কোশ্চিনটা কিভাবে থাকবে? আচ্ছা, নিশাত, আনুষ্কা। ওকে, দেখো আমি এখানে তোমাদেরকে কি বললাম যে 1911 খ্রিস্টাব্দের পূর্বে কয়েক দশক ধরে ইউরোপের বিভিন্ন ঘটনার চরম পরিণতি হলো প্রথম মহাযুদ্ধ। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমে কি বললাম যে এটা একটি প্রথম বিশ্বযুদ্ধ একটি পরিকল্পিত ঘটনা, ব্যাখ্যা করো, এই ধরনের একটা কোশ্চেন থাকতে পারে, অথবা এই লাইনটাই তুলে দেওয়া থাকতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধ পূর্বের কয়েক দশক ধরে ইউরোপের বিভিন্ন ঘটনার চরম পরিণতি ব্যাখ্যা করো। এই ধরনের খ নাম্বার, এই ধরনের দুইটা কোশ্চেন এই একটা লাইনের ব্যাখ্যা হিসেবে থাকতে পারে। তখন তুমি কি দেবা, যে আমি যেগুলো বলেছি সেগুলো তুমি ওখানে উল্লেখ করলে এনাফ। এবং খ নাম্বারের প্রশ্ন তোমাদের বেশি লেখার দরকার নাই, 2টা স্টেপ লেখলে এনাফ। আচ্ছা, চলো আমরা এখন চলে যাই ক্লাসে। আর্যদের বংশধর মনে করত জার্মানিরা। কিসের বংশধর? আর্যদের বংশধর। আর্য কারা?
আর্য হইতেছে মূলত মানুষের যে শ্রেণী বিভাগ আছে, মূলত এগুলা তোমরা হচ্ছে রাব্বি ভাইয়ার ক্লাসে ভূগোলে তোমরা পেয়ে যাবা। সেটা হচ্ছে মানুষের যে শ্রেণী বিভাগ আছে ও সমাজবিজ্ঞানও তোমরা পাবা। তো হচ্ছে আর্য শ্রেণী হইতেছে 4টা মানুষের যে ভাগ আছে তার মধ্যে সবচাইতে উন্নত শ্রেণীর যে সব মানুষ বা যে জাতি সেটা হচ্ছে আর্য। তো এই জার্মানিরা নিজেদেরকে মনে করতো মূলত তারা আর্য শ্রেণীভুক্ত, তার উপর মানে তাদের রক্ত হচ্ছে আর্যদের, তার মানে তারা উন্নত শ্রেণীর মানুষ। ওকে, যেমন হিন্দুদের মধ্যে একটা ইয়ে আছে যে ব্রাহ্মণ অনুসারী যারা যারা হচ্ছে ব্রাহ্মণ তারা হচ্ছে উচ্চ শ্রেণীর হিন্দু, এই কারণে তারা হচ্ছে মানে কিছু কিছু রিচুয়ালস আছে আমি যদিও বা জানি না, তো সেগুলা হচ্ছে মূলত তারা ফলো করে। তো যাই হোক, তারা তাদেরকে অনেক বেশি উন্নত মনে করতো, তার উপর তাদের সাথে আবার অস্ত্র আছে। তো এরপর হচ্ছে জার্মানি মরক্কো আগাদিতে যুদ্ধ জাহাজ পাঠায় 1911 সালে। মানে এরপর দেখো প্রথম মহাযুদ্ধে অংশগ্রহণ করে 38টি দেশ। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সবাই এমসিকিউ এর জন্য এটা দাগ দিবা। দেখো এমসিকিউ। এরপর দেখো প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়, এটা 1914 সালে, এটা আমরা সকলেই জানি। ফ্রাঙ্কো রুশ চুক্তি সম্পাদিত হয় 1853 সালে। এরপর প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বের 45 ভাগ অঞ্চল ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে। ওকে, আমি তোমাদেরকে এখন আরেকটা তথ্য দেই। এখানে 45 ভাগ আছে, অনেক জায়গায় দেখবা এই 45 ভাগ বাদ দিয়ে এখানে 53%ও আছে। 53 ভাগ অথবা 45 ভাগ, এই দুইটা অপশন তোমাদের থাকতে পারে। এখন তুমি বলবা যে আপু কোনটা দিব, এইটা থাকলে এটা থাকবে না, এটা থাকলে এটা থাকবে না। সো কিছু কিছু বই আছে 45, কিছু কিছু বইয়ে আছে 53। তোমরা কি করবা, সবসময় চেষ্টা করবা 53%টাই দেওয়ার। ওকে, 45%টা দিবা না। এর কারণ হইতেছে যে 53% অনেক জায়গায় উল্লেখ আছে, বিভিন্ন ঐতিহাসিকদের কথাই উল্লেখ আছে যে পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি অংশ ইংল্যান্ডরা শাসন করছিল, ব্রিটিশরা শাসন করছিল। সো আমরা অর্ধেকেরও বেশি অংশ বলে এই পার্সেন্টটাই পাই। এই জন্য তোমরা কি করবা যে প্রথম বিশ্বযুদ্ধের 53% অঞ্চল ছিল মূলত ব্রিটেনের নিয়ন্ত্রণে, এই জিনিসটাই মাথায় রাখবা। এরপর দেখো উপনিবেশিক বিস্তারের ক্ষেত্রে জার্মানির প্রধান বাধা ছিল ইংল্যান্ড। আমি তোমাদের কি বললাম কিছুক্ষণ আগে যে জার্মানি যখন উপনিবেশিক শাসন স্থাপন করতে চেয়েছিল, ঠিক সেই সময় ইংল্যান্ড তাদেরকে কি করে, বাধা প্রদান করে যে সরবেটা আমাদেরকে শাসন করতে দেয়। ঠিক আছে, এরপর সূচনা হয় অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। এই যে লাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে এই লাইনটা হচ্ছে এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ। কিছুক্ষণ পর আমরা প্রত্যক্ষ কারণ দেখব। তো এই লাইনটা হচ্ছে মূলত এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ। সবাই এই লাইনটা দাগ দিবা। ওকে, এরপর দেখো অস্ট্রিয়ার যুবরাজ আততায়ীর হাতে নিহত হন বসনিয়ায়। এটা তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখো অস্ট্রিয়ায় সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1914 সালে 28শে জুলাই। মানে তারা হচ্ছে প্রতিশোধ নিতে চেয়েছিল যে আপনাদের দেশে যায়, বা মানে মূলত দেশে যায় নাই, এটা হচ্ছে সে একটা বর্ডার এলাকায় গেছিল। ঠিক আছে, সে অস্ট্রিয়াতেই ছিল কিন্তু বর্ডার এলাকায় ছিল। তো ওই পার থেকে কিছু শত্রুরা এসে মূলত তাকে গুলি করে, তাকে এবং তার ওয়াইফকে। এই কারণে তার কি করে, অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এবং অস্ট্রিয়া ছিল জার্মানির সাথে চুক্তিবদ্ধ করা একটা দেশ, মানে জার্মানির বন্ধু। যেহেতু আমার বন্ধু বিপদে পড়েছে, আমি হচ্ছে রক্ত গরম প্রাণী এবং আমার কাছে আছে অস্ত্র, আমি কি আমার ফ্রেন্ডকে সাহায্য করব না? তো আমি যখন সাহায্য করতে গেছি, করার পরে দেখতেছি যে আমার শারীরিক শক্তি যতই থাকুক, মানসিক শক্তি যতই থাকুক, আমাদের অস্ত্রের শক্তি যতই থাকুক, আমার মাথার মধ্যে কিচ্ছু নাই। এই কারণে পরবর্তীতে আমাকে কি করতে হয়েছে, লেজ গুটিয়ে আবার বাসায় আসতে হয়েছে। শুধু বাসায় আসতে হয় নাই, ওই বাসাটাও আমার হাওয়া হয়ে গেছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এই হচ্ছে বিষয়। তোমরা কি কেউ স্ক্রিনশট নিবা? নিলে নিতে পারো খুব দ্রুত। ওকে, ডান। এখন দেখো প্রকৃতপক্ষে প্রথম বিশ্বযুদ্ধের মূলে একাধিক কারণ বিদ্যমান ছিল। কি কি কারণ ছিল সেগুলো আমরা একটু দেখি।
পরোক্ষ কারণসমূহ। আচ্ছা, পরোক্ষ কারণ, প্রত্যক্ষ কারণ এবং ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আতত। আমরা হচ্ছে এই আতাত, তারপর হচ্ছে এটা পরে দেখবো, আমরা আগে প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণগুলো দেখি। প্রত্যক্ষ কারণ ওইটা, এই যে মাঝখানে যেটা দেখতেছো, প্রত্যক্ষ কারণ ওইটাই যে যুবরাজ মারা গেছে তার ওয়াইফ সহ, এবং সে একটা বর্ডার এলাকায় গিয়ে মারা গেছে। সো আততায়ীদের বিরুদ্ধে না গিয়ে ওরা হচ্ছে কি করছে, যে যুদ্ধ মানে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে যে আমাদের দেশের যুবরাজকে কেন মারবে। তো এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। এতটুকুই তোমার মাথায় রাখবা যে প্রত্যক্ষ কারণ মানে কি, সামনাসামনি যে কারণ থাকে, এবং পরোক্ষ কারণ হচ্ছে এটার পিছনে মূলত কি কারণ আছে। তো এটার পিছনে কি কি কারণ আছে সেটা আমি তোমাদেরকে বলি। এটার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে জার্মানির উস্কানি। জার্মানির উস্কানি, এটা তুমি যদি লেখো যে জার্মানির উস্কানি, তুমি নাম্বার কিন্তু পাবা, কারণ এটা কিন্তু বই দেওয়া আছে। জার্মানির উস্কানিমূলক বিভিন্ন আচরণ, এবং কি কি উস্কানি ছিল, তারা হচ্ছে আর্য রক্তের ছিল, পুরো পৃথিবীকে জানাতে চাচ্ছিল যে আমরা শ্রেষ্ঠ মানুষ। ওকে, এইটা একটা কারণ। তারপর হচ্ছে তাদের অস্ত্র ছিল অনেক বেশি, যেটা অনেক উন্নত অস্ত্র, যেটা ইংল্যান্ডের কাছেও ছিল না। ওকে, কিন্তু তারা জানতো না তাদের অস্ত্রের মতো আবার আমেরিকা অস্ত্র বানায় রাখছে। দেন তাদের আরও একটা বিষয় ছিল, সেটা হচ্ছে তাদের যে সৈন্য ছিল, সৈন্যর সংখ্যা ছিল অনেক বেশি। ঠিক আছে, তো এরপর তাদের আরও কিছু জিনিস ছিল, যে প্রাকৃতিক দিক থেকে তাদের দেশে কিন্তু কুসংস্কার একটু হলেও কম ছিল অন্যান্য দেশের তুলনায়। সো তারা একটু উন্নত মানুষ বা উন্নত শ্রেণীর ছিল, এই হচ্ছে বিষয়। তো তারপর হচ্ছে মানে অহংকার কখনোই করা উচিত নয়, সেটা আমাদেরকে জার্মানিদের দেখে শেখা উচিত। তো এই হচ্ছে বিষয়, পরোক্ষ কারণ। আর এরপর হচ্ছে দেখো আমরা আচ্ছা, এখান থেকে আমাদের কিছু প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নগুলো আমরা দেখে নেব সিকিউ স্পেশালে। সেটা হচ্ছে যে তোমাদের এখানে আমি যেটা বললাম যে প্রত্যক্ষ কারণ অথবা পরোক্ষ কারণ উল্লেখ করো, এটা তোমাদের গ অথবা ঘ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু দাগ দিয়ে নিবা, যদি চাও তোমরা এখান থেকে স্ক্রিনশট দিতে পারো। ওকে, এরপর হচ্ছে আমরা দেখব ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি আতাত, এই দুইটার একটু ব্যাখ্যা দেখব। তারপরে আমরা পড়বো, এমসিকিউ পড়বো। দেখো, ত্রিশক্তি চুক্তিটা কি? জার্মানির নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার জন্য, বোঝো জার্মানি যে দেশটা আছে, যারা প্রচুর অহংকারী, তাদের মানে এমনিতে ভাল লাগতেছিল না, সে কি করে, সে তার নিরাপত্তা বোধ করতেছিল না। যে আছে না কিছু কিছু মানুষ, যে সে ধরো যে কোথাও ঘুরতে যায়, ধরো গাড়ি নষ্ট হয়েছে, সে গাড়ির ভিতরে বসে আছে, গাড়ি বাইরে হয়তো বা কেউ ঠিক করতেছে, তার ওখানে ভালো লাগতেছে না, বা আপনি ফোন করে হেলিকপ্টার পাঠাইতে বলো, এরকম কিছু কিছু লোক আছে। তো ওই ধরনের লোক হচ্ছে এই জার্মানিরা। সে নিরাপত্তা বোধ করতেছে না, সে কি করলো, সে তার নিরাপত্তা আরও বেশি জোরদার করার জন্য তার সঙ্গী লাগবে। কিছু কিছু মানুষ আছে, তাদের সঙ্গী লাগে, তাদের হচ্ছে লাগে, কুলদারা বুঝো? কুলদারা হইতেছে বিয়ের সময় ছেলের সাথে যেসব দুলাভাই, তারপর হচ্ছে আরো কি আছে, বড় বড় ভাই, এরা যে যায় তাদেরকে কুলদারা বলে। তো তাদের হচ্ছে কি কুলদারা লাগবে। তো তারা কুলদারা পাতানোর জন্য কি করলো, তারা হচ্ছে অস্ট্রিয়া এবং ইতালির সঙ্গে বার্লিনে 1884 খ্রিস্টাব্দে একটি মৈত্রী চুক্তি সম্পাদন করলো। এটিকেই মূলত ত্রিশক্তি চুক্তি নামে পরিচিত। এই চুক্তি অনুসারে জার্মানি, ইতালি এবং অস্ট্রিয়া পরস্পরের সাথে আত্মরক্ষার জন্য সামরিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ হয়। মানে যদি তুমি ইতালিকে আঘাত করো, এখানে জার্মানি আর অস্ট্রিয়া একদম দৌড়ায় যাবে, আমাদের বন্ধুকে মারলু কেন। এরপর যদি তুমি অস্ট্রিয়াকে আঘাত করো, তাহলে সেখানে জার্মানি এবং ইতালি দৌড়ায় যাবে, কি ব্যাপার, তোমরা কেন অস্ট্রিয়ার গায়ে হাত দিয়েছো, আসো আগে আমাদের সাথে যুদ্ধ করো, আমাদের ফ্রেন্ড ও। অথবা জার্মানির সাথে যদি কিছু করা হয়, অস্ট্রিয়া এবং ইতালি দৌড় মেরে যাবে। এখানে একটা সুন্দর কইটা আমি দিয়েছি, ম্যাপ দিয়েছি, তোমরা এখন হয়তো বা বুঝতে পারতেছো না, তোমরা স্লাইডটা পাওয়ার পরে এখানে দেখো জলপাই কালার করা আছে, এই তিনটা হইতেছে তোমাদের ত্রিশক্তি চুক্তি, আর যেগুলো সবুজ কালার করা আছে এগুলা মূলত ত্রিশক্তি আতাত। তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবা, মানে পড়তে তোমাদের সুবিধা হবে। এরপর দেখো বিসমার্ক হইতেছে আমাদের দেশে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, সে আমাদেরকে হচ্ছে করেছে, আমাদের দেশ জন্মের জন্য হেল্প করেছে, তো এই কারণে আমরা তাকে জাতির জনক মানি। ঠিক সেই রকম বিসমার্ক হইতেছে জার্মানির জাতির জনক। ওকে, তো এই বিসমার্ক ত্রিসম্রাট চুক্তি নবায়ন করেন 1884 সালে, যেটি সালটা আমরা এক্ষুনি কিছুক্ষণ আগে পড়লাম, এবং তার মাথা থেকেই মূলত এই পরিকল্পনাটা বের হয়েছে যে এইভাবে আমরা তিনটা দেশ এক জায়গায় থাকি।
এরপর পরাক্রমশালী শক্তি হিসাবে জার্মানির উত্থান ঘটে 1870 সালে, মানে 1870 সালেই মূলত সে শিল্প বিপ্লবের দিক থেকে বিভিন্ন জায়গার দিক থেকে কি করে, সে আস্তে আস্তে প্রভাবশালী হয়ে ওঠে এবং তার ঠিক 14 বছর পরে সে একটা চুক্তিতে যায় এবং তাদের চুক্তির পরবর্তীতে মূলত বহির্বিশ্বের সাথে তার আচরণ এমনটাই হয় যে তাকে কোনো দেশ সাপোর্ট করতে পারছিল না। ওকে, সাপোর্ট করতে পারছিল না এবং মানে ভয়ঙ্কর আকার ধারণ করে, যার ফলশ্রুতিতেই এই প্রথম বিশ্বযুদ্ধটা সংঘটিত হয়। ওকে, তো এরপর দেখো আমরা একটু বিসমার্ক সম্পর্কে জানি, যদিও বা তোমাদের এটা কোনো জায়গায় দিয়ে কোশ্চেনে আসবে না, কিন্তু আমরা একটু তথ্য ক্লিয়ার করার জন্য এখানে দিয়েছি। ওকে, দেখো এই বিসমার্ক কে ছিলেন? 19 শতকে জার্মানির একজন প্রভাবশালী রাষ্ট্রনায়ক ছিলেন এবং কূটনৈতিক ছিলেন। তাকে আধুনিক জার্মানির স্থপতি বলা হয়, তিনি ওই দেশের জাতির জনক। এরপর 1971 সালে জার্মানির একাত্মীকরণের নেতৃত্ব দেন। জার্মানি কিন্তু মাঝখান থেকে দুইটা ভাগ ছিল শুরু থেকেই। এর পরবর্তীতে এই বিসমার্কের নেতৃত্বে 1871 সালে দুইটা মানে ভাগটা দুইটা এক জায়গায় হয়ে যায়। যেমন কি আমরা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পড়ি, ঠিক সেই রকম উত্তর জার্মানি দক্ষিণ জার্মানি বলে একটা ছিল, সেটা এক জায়গায় করে জার্মানি করা হয়। পরবর্তীতে এই যে ভার্সাই সন্ধির মাধ্যমে কিন্তু তাকে আবার ভেঙে দেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার জোড়া লাগছে। তো যাই হোক, ওগুলো আমরা পরে পড়বো। তো তিনি এক জায়গায় করেন। পরবর্তী সময়ে জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করেন। তো এটাই হচ্ছে আর এখান থেকে তোমাদের সিকিউ আসতে পারে এরকম, ত্রিশক্তি জোট এবং ত্রিশক্তি আতত সম্পর্কে ধারণা দাও। হয়তোবা এরকম আসবে যে ত্রিশক্তি চুক্তি সম্পর্কে ধারণা দাও, অথবা এরকম আসবে যে ত্রিশক্তি আতত সম্পর্কে ধারণা দাও। এটা তোমাদের খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আর দুইটার যদি তুলনা করতে বলে তাহলে তোমাদের এটা গ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, খ নম্বরের জন্য হলে যে কোনো একটা আসবে, হয় ত্রিশক্তি চুক্তি নাহলে ত্রিশক্তি আতত। আর যদি গ নম্বরে আসে তাহলে দুইটার তুলনা আসতে পারে। এখন আমরা ত্রিশক্তি আতত সম্পর্কে জানবো। এইটা মূলত ত্রিশক্তি চুক্তির একটা বিপরীত টিম ছিল, যে ওরা আসলে তিনজন এক জায়গায় হয়ে ধরো যে কিছু একটা করতেছে, ওদের আশেপাশে যাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের তো মনে করো যে আমাদের তাদের হাত থেকে তো রক্ষা পেতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখন আমাদের মতো করে একটা টিম তৈরি করি, 2-3টা দেশ নিয়ে তৈরি করি। তো তখন তারা মূলত তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য 2-3টা দেশ মিলে একটা টিম গঠন করে। তো এই টিমটাই মূলত ত্রিশক্তি আতত নামে পরিচিত। চলো আমরা এটার ব্যাখ্যা দেখে নেই। আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম? ত্রিশক্তি চুক্তি কত সালে গঠিত হয়েছে বলো তো? ত্রিশক্তি চুক্তি কত সালে গঠিত হয়েছে? ত্রিশক্তি চুক্তি ত্রিশক্তি আতত মনে থাকে না, কে এটা? ঐশী? কে এটা? আজহারুল বাবলু। প্রচুর কোশ্চেন আসছে আপু এই দুইটা টপিক থেকে। হ্যাঁ, প্রচুর কোশ্চেন আসছে, এই জন্য আসলে এতগুলা কোশ্চেন তোমাদেরকে বলে দিতে হচ্ছে। তো এখন দেখো আততটা কি? আততটা হচ্ছে 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া, বুঝো, ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া, এখানে একটা মানচিত্র আছে, ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া, এই যে ফ্রান্স রাশিয়া এবং ইংল্যান্ড হচ্ছে যে এইটা, এই সবুজটা, ঠিক আছে, এই সবুজটা, এই যে যে সবুজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা মূলত ত্রিশক্তি আতত। আর হচ্ছে যে এই যে এখানে জলপাই কালার যেটা দেখতে পাচ্ছ, এইটা মূলত তোমাদের হচ্ছে ত্রিশক্তি চুক্তি। ওকে, তোমার মানচিত্র দেখলেই বুঝতে পারবা। তো এখানে মূলত কি হয়, তারা পরস্পরের আত্মরক্ষা ও সামরিক সহযোগিতার লক্ষ্যে এ চুক্তি সম্পাদিত হয়, তা ত্রিশক্তি আতাত বা ট্রিপল আতাত নামে পরিচিত। এই দুইটা জিনিসই, বুঝতে পারছো, কিন্তু ঘুরাই ফিরে অনেক নাম আছে, তো তো এই কারণে তোমাদের একটু সমস্যা হয়, কিন্তু টিম কিন্তু দুইটাই। আচ্ছা, আমি আবার বুঝাইতেছি, কিন্তু আজান দিতেছে, আমরা একটু 30 সেকেন্ড ওয়েট করি। হ্যাঁ, আজানের সময় কথা বলতে হয় না, আজান শুনতে হয়।
ওকে, ঠিক আছে। তোমাদের সবারই সমস্যা আপু, ত্রিশক্তি চুক্তি আর ত্রিশক্তি আতত মিলায় ফেলি, মানে গুলায় ফেলি, মনে থাকে না। সেটা আমি তোমাদেরকে এখন একটু মানে চেষ্টা করছি দেওয়ার। দেখো, সর্বপ্রথম যে চুক্তিটা স্বাক্ষরিত হয় সেটা হইতেছে ত্রিশক্তি চুক্তি। আমরা কি দুইটা চুক্তির জিনিস পড়তেছি, দুইটা চুক্তি, দুইটা টিমের কথা বলতেছি, এবং দুইটা টিমকে বিভিন্ন নামে ডাকা হয়, ঠিক আছে। এই ত্রিশক্তি চুক্তিকে ত্রিশক্তি মৈত্রীও বলা হয়। তোমরা কি জানো? ত্রিশক্তি মৈত্রীও বলা হয়। এবং এখানে এই ত্রিশক্তি চুক্তিকে আবার ত্রিসম্রাট চুক্তিও বলা হয়। কি বললাম? ত্রিসম্রাট চুক্তি, মানে একটা জিনিস নাম কয়টা? তিনটা। এরপর ত্রিশক্তি আতাত। এই আতাতকে তোমরা সবসময় গুলায় ফেলো যে এটার সাথে ওইটা। তো তোমাদেরকে বলছি, তোমরা সবসময় ত্রিশক্তির চুক্তিটা মাথায় রাখবা। ত্রিশক্তি চুক্তির মধ্যে কে ছিল? তোমাদের ইতালি ছিল, জার্মানি ছিল, আর হচ্ছে অস্ট্রিয়া ছিল। আর ইতালি আর অস্ট্রিয়া, ইতালি অনেক পরে যুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু জার্মানির রক্ত গরম বেশি, মনে করো যে তার তাড়না বেশি, তো এই কারণে সে কী করে? অস্ট্রিয়ার সাথে শুরুতেই যুদ্ধতে অংশগ্রহণ করে। তো এই হচ্ছে বিষয়, শুধু ত্রিশক্তি চুক্তিটা মাথায় রাখবা। বাকি তাহলে কি দেশ থাকলো? বাকি থাকলো মাথা কিছু দেশ, যেমন হচ্ছে কি ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া। তিনটাই কিন্তু বড় দেশ, তিনটাই বড় দেশ। আর তিনটাই ছোট দেশ হচ্ছে চুক্তির মধ্যে আছে। আর চুক্তির তিনটা নাম সবাই বলো, যে ত্রিশক্তি চুক্তির মূলত তিনটা নাম। ত্রিশক্তি চুক্তির মূলত তিনটা নাম কি কি? ত্রিসম্রাট চুক্তি, ত্রিসম্রাট চুক্তি, ত্রিমৈত্রী চুক্তি, এরপর হচ্ছে ত্রিশক্তি চুক্তি। এই তিনটা হচ্ছে একটা বিষয়। এবং আতত হচ্ছে, মানে আমরা এই জিনিসটা এভাবে মনে রাখতে পারি, আতুর ঘরে তিন বড় দেশ, আতুর ঘরে তিন বড় দেশ, এটা সবসময় মনে রাখবা। এই যে আতাত থেকে আতুর ঘর মনে রাখবা, আতুর ঘরে তিনটি বড় দেশ, ঠিক আছে। আতুর ঘরে তিনটি বড় দেশ, সেটা হচ্ছে কি ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। তিনটা দেশই কিন্তু বড় বড় দেশ, তাই কিনা বলো? আমরা কিন্তু মানচিত্রও দেখেছি, এবং শক্তির দিক থেকেও কিন্তু তিনটা বড় বড় দেশ। আর কি চুক্তির মধ্যে সবসময় ছোট ছোট দেশগুলো থাকে, সেই দেশগুলো কি তোমাদের নিশ্চয়ই এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। আর সাল তো সকলের মনে থাকবে, সর্বপ্রথম চুক্তি হয়েছিল এবং তার ঠিক 23 বছর পর, 1884 সালে ত্রিশক্তি চুক্তি হয়েছে, এবং 1907 সালে ত্রিশক্তি আতত তৈরি হয়েছে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? সালটাকেও যদি মনে রাখতে চাই তাহলে এভাবেও নিতে পারি। সেটা হচ্ছে কি আতুর ঘরে সাত বড় দেশ, এভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। এটা কিন্তু আমি কোনো প্ল্যান করে আসি নাই, আমি এখানেই তোমাদেরকে বের করে দিলাম, কারণ আমি জানি না কতটুকু ঠিক হচ্ছে, তবে এতটুকু তোমরা মনে রাখতে পারো। আতুর ঘরে 7 বড় দেশ। এই যে বড় দেশ কোনটা? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, তিনটাই কিন্তু বড় দেশ। তোমরা যদি এই 6টা দেশকে এক জায়গায় করো, এই 3টা দেশই কিন্তু বড় বড় দেশ। ওকে, এতটুকু মনে রাখবে, একটা মনে রাখলে আরেকটা অটোমেটিক চলে আসবে। তো এই হচ্ছে বিষয়। আর এইটার ঠিক 23 বছর আগে কি হয়েছিল? আরেকটা চুক্তি হয়েছিল 23 বছর আগে। ওকে, মাঝখানে দুইটা চুক্তির মাঝখানে 23টা বছর ছিল। কতগুলো বছর? 23টা বছর ছিল। আর 23 বছর নিয়ে আরও একটা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন চলেছে 23 বছর। যদি কোনো জায়গায় ইন্টারভিউতে পাও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন কত বছর চলেছে, তাহলে তোমাদের প্রশ্নটা হবে এরকম যে 9 মাস। স্বাধীনতা আন্দোলন কয় মাস? কত সময়? 9 মাস। কিন্তু স্বাধীনতা এবং স্বাধিকার দুইটা আলাদা শব্দ। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন চলেছে 23 বছর, এবং স্বাধীনতা আন্দোলন চলেছে 9 মাস। এই জিনিসটা মনে রাখবা, এবং ওই 23 এই 23-এর সাথে এক জায়গায় করে মনে রাখবা। এতটুকু তথ্য সবাই মনে রাখবা, ইনশাল্লাহ তোমাদের যে কোনো জায়গায় কাজে দেবে। এই পিচ্চি মিম, তুমি ইংল্যান্ড বানান এটা কি লেখছো রে? ওকে, চলো আমরা এখন আবার চলে যাই আমাদের লেকচারে, আরও অনেক কিছু পড়তে হবে। রাশিয়ার সাথে শত্রুতামূলক সম্পর্ক ছিল অস্ট্রিয়ার। রাশিয়ার সাথে কার সম্পর্ক ছিল শত্রুতামূলক? অস্ট্রিয়াতে। এই জন্য অস্ট্রিয়া যখন বসনিয়ার সাথে যুদ্ধে অংশগ্রহণ করে, সাথে সাথে বসনিয়াকে হেল্প করার জন্য রাশিয়া দৌড় মারে। আর রাশিয়া যখন দৌড় মারছে তখন রাশিয়ার কি সাঙ্গপাঙ্গগুলো আসবে, স্বাভাবিক। তো
তো এরপর হচ্ছে ব্রিটেনের বাধ্যতামূলক সামরিক শিক্ষা চালু হয় 1913 সালে। ব্রিটেনের বাধ্যতামূলক সামরিক শিক্ষা। আচ্ছা, তোমরা কে কে বিটিএস এর ভক্ত? বিটিএস ভক্ত কে কে বলো তো? বিটিএস ভক্ত যারা আছো তারা সকলেই জানো যে মেবি 1 বছর না 1.5 বছর আগে কোন জানি 2 তারকা হচ্ছে ট্রেনিংয়ে গেছিল। তার 101 কাহিনী, খালি ফেসবুক জুড়ে খালি ওই কাহিনী ওই কাহিনী ওই কাহিনী। তো এই কাহিনী দেখতে দেখতে আমার মনে হলো যে তাদেরকে কেন ইয়ে করা হচ্ছে? তারা কি আর্মির চাকরি পাওয়া গেল? তারা তো সেলিব্রিটি, আর্মিতে যা কি করবে? পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখলাম যে দক্ষিণ কোরিয়া হোক আর উত্তর কোরিয়া হোক সবারই নাকি একটা নির্দিষ্ট সময় আর্মির ট্রেনিং নেওয়া তাদের জন্য বাধ্যতামূলক। তো তখন থেকে আমি আবার একটু সার্চ করার চেষ্টা করলাম যে কোন কোন দেশে মূলত এই ধরনের বিষয়গুলো আছে। তখন দেখলাম যে এটা একসময় মানে এই জিনিসটা শুরু হয়েছিল মূলত ব্রিটেনে। ব্রিটেনরা আসলে কি করতো যে প্রত্যেকটা ঘরে ঘরে তাদের সৈনিক রাখতে চাইতো, এই কারণে যে তারা যাতে ঔপনিবেশিক শক্তি কখনো মানে তাদের বিরুদ্ধে যদি মাথা তুলে দাঁড়ায় তারা যাতে সেখানে প্রতিরোধ করতে পারে, এই কারণে। তাই তারা 1913 সাল থেকে মূলত এই জিনিসটা শুরু করে যাতে করে তাদের ঘরে ঘরে সৈনিক থাকে। এই জিনিসটা মূলত এখনো পর্যন্ত কোরিয়াতে কি চালু আছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুইটাতেই চালু আছে। তো এই আর কি। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে রাশিয়ার শত্রু ছিল জাপান। প্রথম বিশ্বযুদ্ধের আগে রাশিয়ার শত্রু ছিল জাপান, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধতে মূলত রাশিয়ার সাথে একযোগ হয়ে জার্মানির বিপক্ষে কিন্তু কি করেছিল? তারা যুদ্ধ করেছিল। জাপান কিন্তু যুদ্ধ করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধতে আবার জাপান কি করে হচ্ছে রাশিয়ার সাথে আবার বিরোধিতা করে তারা হচ্ছে জার্মানির সাথে মিলে যায়। এটার অবশ্য অনেকগুলো কারণ আছে, যেগুলো আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্লাস করার সুযোগ পাই সেখানে আমরা বলে দিব। এখন দেখো, ওয়েল পলিটিক একটি জার্মানি শব্দ যার অর্থ হচ্ছে বিশ্ব রাজনীতি। এটি কি করা হয় 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুর দিকে জার্মানির পররাষ্ট্রনীতির একটি ধারণা, যা আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির শক্তি প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে চালু করা হয়েছিল। জাস্ট একটা কমন সেন্স তথ্য, এটা পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, আমরা এমসিকিউগুলো স্কিপ করে আসছি, এমসিকিউগুলো এখন আমরা একটু পড়বো। 2টা এমসিকিউ একটু দেখো। এই দুইটাই কিন্তু তোমাদের বোর্ডের কোশ্চেন। তোমাদের এমসিকিউগুলো এত সহজ হবে যে যেখানে থাকবে জার্মানিরা নিজেদেরকে কাদের বংশধর মনে করতো? আর্যদের। খুবই সহজ। আর্য অনার্য বাঙালি, ওরে বাপরে বাঙালি, বাঙালিও কিন্তু আর্য বংশভূত। কিন্তু বাঙালির মাথায় যদি কোনোভাবে ঢুকে যায় যে আমরা উন্নত জাতি, জার্মানিদের হচ্ছে ভার্সাই সন্ধিতে ওদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, ওই অত্যাচার যদি বাঙালিতে একবার কোনো দেশ এইসব করে, ঝাঁটা দিয়ে পিটাই মেরে ফেলবে। খালি ঝাঁটাই যথেষ্ট, ঠিক আছে? খালি ঝাঁটাটাই যথেষ্ট, ওদের বড় বড় গোলা বারুদ লাগবেই না, ঠিক আছে? বাঙালিদের অপশানে যে কেন রাখছে এটাই বুঝতেছি না। ওদের মনে হয় হুঁশ নাই বাঙালি কি জিনিস। এরপর দেখো, ত্রিশক্তি চুক্তি কত সালে হয়? আমরা সকলেই জানি 1884 সালে। চলো আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক থেকে শুরু করব, সেটা হচ্ছে কি প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ। তোমাদের আজ পর্যন্ত এই অধ্যায় থেকে যতগুলা কোশ্চেন হয়েছে এই টপিকটাকে বাদ দিয়ে কেউ কোশ্চেন করতে পারে নাই। তাই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইটা। তো তোমরা আগে আমাকে এইটা বলো যে তোমাদের ক্লাস কেমন লাগছে, তোমাদের ক্লাসগুলো কি ভালো লাগছে, মানে তোমরা কি বুঝতে পারতেছো? সময় ইনশাল্লাহ অনেক আছে। রে এটা নুসাইবা আঞ্জুম একজন জিজ্ঞেস করছে বিটিএস আবার কি? ও লিখছে বাংলাদেশ টয়লেট সার্ভিস। বাংলাদেশ টয়লেট সার্ভিস। ডিসি, ডিসি কি? আমার হাজবেন্ড তো বাহিরের দেশে ডিসি। ও আচ্ছা, তাই নাকি? এখন আরেকজনে বউ বলতেছে যে উমা ভাবি আপনার হাজবেন্ড বাইরের দেশে গিয়ে ডিসির চাকরি পেয়ে গেছে। তখন বলতেছে হ্যাঁ। তখন আবার আরেকটা মেয়ে এসে বলতেছে আরে ভাই ডিসি বোঝেন না, ডিসি মানে হচ্ছে ড্রেন ক্লিনার। ও মাই গড, আমরা কি না কি ভাবতেছি, আর এখানে কি সে ড্রেন ক্লিনার। এরকম হচ্ছে বিষয়, মানে বাঙালির কাজই হচ্ছে এটা। এসএস নিতে পারি আপু? আগের স্লাইডটা একটু দেন, এসএস নিতে পারিনি তো। ইস বাবা, তুই স্লাইড নিয়ে মরে যাইতেছিস সুমাইয়া শিমু। এই সুমাইয়া শিমু, তুই এফআরবিতে নাই? এফআরবি 4.0-তে? হ্যাঁ, তুই তো আমার পেইড বেসের স্টুডেন্ট রে।
মেবি নাই, এই জন্য চিল্লাইতেছিস খুব। গসিপ টাইপ ভাবিদের, ইয়াস। আমার এসব ভাবিদের গসিপগুলো শুনতে না মাঝে মধ্যে খুব ভালো লাগে। আমার মাঝে মধ্যে এত বিরক্ত লাগে, এই মহিলারা এত কথা বলে কিভাবে। আমি কয়েকদিন আগে বাসায় যাচ্ছিলাম, হ্যাঁ বাসায় যাচ্ছিলাম, আমার পিছনে এরকম দুই ভাবি বসছে। একজন হইতেছে ওর হাজবেন্ড দেশের বাইরে থাকে, ও হচ্ছে আরামসে দিন কাটায়। আর ওরই এক বান্ধবী, সে হচ্ছে যে ওর এক ভাইকে বিয়ে করছে, তো হিসাবে ওর ভাবি হয়। তো ও হচ্ছে গার্মেন্টসে চাকরি করে। ও রে আল্লাহ রে, আমি ওই মহিলাদের 4 থেকে 5 বার বলছি, আপু আমার মাথা ব্যথা, একটু আস্তে কথা বলেন। আল্লাহ রে, কি যে শুরু করছে। আমার আবার এত বেশি কথা বলা মহিলা একদমই পছন্দ না। ইভেন আমি বাসাতে গেলেও আমার মা চাচি যারাই থাকে, আমি থাকলে ওখানে বেশি কথা বলে না, কারণ থাকলে খ্যাকারি খাবে। এখন যাত্রার উপর তো পাবলিক প্লেসে ওভাবে চিল্লানো যাবে না, হ্যাঁ বাড়ির লোক আলাদা বিষয়। তো আমি না পারতেছি ওখানে বসতে, না পারতেছি। ওর পরে যে হেল্পারকে বলতেছে যে ভাইয়া আমাকে একটু অন্য জায়গায় জায়গা দেন, ছেলের পাশে দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে এই দুইটা থেকে একটু সরায় দেন। লাস্টে আমাকে সামনের দিকে একটা সিট দিছে, ওখানে বসে থেকে একটু আসতে পারছি। কি যে অবস্থা, এটা রাস্তাঘাট কিছু মানে না। আরে ভাই, প্রত্যেকটা মানুষের যেটা পার্সোনালিটি আছে, পার্সোনালিটির মধ্যে কোনগুলো পড়ে যে আমি এইটা, এবং এগুলা প্রকাশ করার না, এগুলো ব্যবহারে প্রকাশ করার জিনিস। পার্সোনালিটি জিনিসটা এরকম যে সেই জিনিসটা তোমার ব্যবহারে প্রকাশ পায়, মুখ দিয়ে না। মুখ দিয়ে যেটা বের হয় সবসময় কিন্তু মুখ দিয়ে তোমার সঠিক জিনিস বের হবে, বিষয়টা এমন না। তো এই কারণে পার্সোনালিটি জিনিসটা সবসময় এভাবে ধরে রাখবা যে ওই জিনিসটা তোমার ব্যবহারে প্রকাশ পাবে। কিন্তু এরা মুখ দিয়ে যে জিনিস শুরু করছে, ওখানে তো মনে করো যে ইয়ে আসলেও উত্তর কোরিয়ার যদি ইয়েও আসে, ও মনে হয় ওকে পিস পিস করে কাটবে, এমন একটা অবস্থা। যাই হোক, এই সুমাইয়া শিমু, ক্লাস শেষ হইলে না সন্ধ্যার দিকে আমাকে নক করবা, ইয়েতে পেজে ইনবক্স করবা, ঠিক আছে? দেখে তোর কি কি সমস্যা আছে। ওকে, আমি একটু পানি খাই, তোমরা একটু রেস্ট নাও, তারপর আবার শুরু হবে যুদ্ধ। এবার আমাদের যুদ্ধ শুরু হইতেছে। আমি যার কত যুদ্ধ পড়াবো। আমি অনার্স করতেছি ইসলামের ইতিহাস নিয়ে। ওখানে আল্লাহর রহমতে খালি এত যুদ্ধ, এত রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞানও ফেল খাওয়া যাবে। তোমাদের পড়াইতেছি ইতিহাস, সেকেন্ড পেপারে এত যুদ্ধ, মানে আমি এই যুদ্ধ থেকে বের হইতেই পারছি না। সেদিন একজন স্টাফ আমাদেরকে বলতেছে যে আপু আপনি কি জানেন আপনি একবারে 3টা সাবজেক্ট নিয়ে অনার্স করতেছেন। আমি বলতেছি কিভাবে? বলতেছে আপনি ইতিহাস পড়াইতেছেন, যে যে ইতিহাস পড়ায় তাকে তো সেই বিষয়ে অনেক পারদর্শী হতে হয়, মানে আগে নিজেকে অনেক পড়তে হয়। যে হ্যাঁ পড়তে হয়, এটা সঠিক, কারণ আমার একটা স্লাইড বানাইতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, কারণ আমি 4-5টা বই ঘাইটে সব কিছু হচ্ছে বোর্ডের কোশ্চেন দেখে তারপরে তোমাদের এই স্লাইডগুলো সেট করি, যাতে করে অনেক স্টুডেন্ট আছে যারা এক রাতে স্লাইডটা পড়ে পরীক্ষা দিতে যাইতে পারে, মানে ফুল ধারণা নিয়ে। এভাবে দেই। দেন ইসলাম শিক্ষারও একই বিষয়, দেন আবার ইসলামের ইতিহাস। কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই। হ্যাঁ কিছু সাবজেক্ট মিল আছে, ইতিহাসের সাথে কিছু সাবজেক্ট মানে মিল আছে। তোমাদের হচ্ছে ইতিহাসের প্রথম পত্রের সাথে আমাদের 2টা সাবজেক্টের মিল আছে। এমনও হয়েছে যে গত মাসে আমি পরীক্ষা শেষ করেছি, তো ওই পরীক্ষাতে আমি 2টা সাবজেক্ট পড়ে যাইনি, তারপরও আমি প্রায় 80 মার্কের মধ্যে আমি হচ্ছে 70 মার্কের অ্যান্সার আমি করতে পারছি। হ্যাঁ 2টা অধ্যায় আমি পড়েই যায়নি, বাদ বাকি যে 2টা অধ্যায় আননোন লাগছে ওই 2টা অধ্যায় আমি পড়ে, বাদ বাকি আর 4-5টা অধ্যায় মানে পড়ে গেছি, আর এই 2টা অধ্যায় আমি পড়ি নাই। আর এই 2টা বা 3টা অধ্যায় থেকে আমি হচ্ছে বেশি প্রশ্নের অ্যান্সার দিয়েছি। তো এই আর কি। তো আমার মনে হইতেছে আসলে আমি 3টা সাবজেক্ট নিয়ে অনার্স করতেছি। গাড়িতে আন্টিদের পাশে বসলে পুরো এলাকার খবর পাওয়া যায়। হ্যাঁ একদম। ওকে, আমাদের রেস্ট হয়ে গেছে, আমরা এখন যুদ্ধ শুরু করব। সবাই কামান বন্দুক নিয়ে অ্যাটাক করো, দেখা যাক কি হয়।
কে হারে কে জিতে। ওকে, দেখো প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ আমরা শুরুতেই কিছু কমন সেন্সগুলো একটু জেনে নিব। অস্ট্রিয়ার রাজধানীর নাম ছিল ভিয়েনা। তোমরা এখন দাগ দাও, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু তোমাদের এইচএসসির জন্য নয়, এটা তোমাদের এইচএসসির জন্য নয়, এটা তোমাদের অ্যাডমিশনের জন্য। দূর এটা তোমাদের অ্যাডমিশনের জন্য। ওকে, অস্ট্রিয়ার রাজধানীর নাম ভিয়েনা, বসনিয়ার রাজধানীর নাম সারায়েভো, এরপর সার্বিয়ার রাজধানীর নাম বেলগ্রেড। রাশিয়ার প্রথম বিশ্বযুদ্ধ ত্যাগ করে 1917 সালে। আমরা টুক কইরা একটু পরের অধ্যায়ে চলে যাব। টুক কইরা যদি পরের অধ্যায়ে যাই, পরের অধ্যায়ের নাম কি বলতো? পরের অধ্যায়ের নাম হইতেছে বলশেবিক বিপ্লব, যেটা সংঘটিত হয়েছিল 1917 সালে। মনে পড়ে? মনে পড়ে? একবারের জন্য যারা এই অধ্যায়টা একটুখানি চোখ বুলায় দেখছো, মানে এটা তো একটা যুদ্ধ, কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1914 সাল। ভিতরে কি আছে জানার দরকার নেই, কোনো দরকার নেই, কারণ এটা হচ্ছে একটা হচ্ছে অধ্যায়, ঘ্যাঁসরা অধ্যায়, এটা পড়লেও মাথায় থাকে না, এটা আমি জানি। তো এই কারণে বলতেছি যে এই হচ্ছে যে বিপ্লবটা সংগঠিত হয়েছিল সেটা এই 1917 সালে। আর এই বিপ্লবটা সংগঠিত হওয়ার কারণেই রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধকে ত্যাগ করেছিল, যে আমি আর এই যুদ্ধের মধ্যে নাই, আপনারা যা ইচ্ছা করেন। এবং সে যখন ত্যাগ করে তখনই মূলত আমেরিকা 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 এই লেখে না কেন, আমেরিকা এই যুদ্ধতে অ্যাড হয়। এখানে কি হয়? এই যে এই যুদ্ধতে মূলত যোগদান করে, সে চলে যাওয়ার সাথে সাথেই করে। ওকে, এরপর দেখো অস্ট্রিয়া সার্বিয়াকে চরমপত্র প্রদান করে 1914 সালে 23শে জুলাই, এবং সার্বিয়াকে এই চরমপত্রের মাধ্যমে জানায় আমরা যুদ্ধ ঘোষণা করছি, আমাদের কেন যুবরাজকে হত্যা করা হবে। এটা হচ্ছে কমন সেন্স। এবং এখানে দেখো যুদ্ধের কিছু বিষয় আছে, এখানে ছবি দেওয়া আছে। এই ছবিগুলো যদি আমরা একটু দেখি, যে যুদ্ধে একদম বিধ্বস্ত অবস্থা, এরপর হচ্ছে এখানে সারি সারি করে বিভিন্ন অস্ত্রগুলো রাখা হয়েছে, তারপর যুদ্ধে সেই সময়কার যেসব বড় বড় ছিল সেগুলো এখানে রাখা হয়েছে। এরপর দেখো যুদ্ধে মানে প্রথম বিশ্বযুদ্ধের সর্বপ্রথম এই যে গ্যাস, ঠিক আছে, গ্যাস প্রদান করে শত্রুদেরকে নিহত করা হতো, সেই গ্যাস অ্যাটাকটা এখানে করা হয়েছে। এই জন্য দেখো মুখ মানে বিভিন্ন মাস্ক পরেছে। আমি কয়েকদিন আগে একটা দেখলাম, কি বলে তোমার ভিডিও দেখলাম, মানে মাঝে মধ্যে আমার ভিডিও আসে এরকম, মানে আমি যেহেতু ইতিহাস নিয়ে প্রচুর ঘাটাঘাটি করি, যেহেতু আমার ইসলামের ইতিহাস নিজেকে মানে আমার অনার্স করছি, আবার নিজে ইসলামের ইতিহাস পড়াই, তো এই কারণে আমার ইতিহাস নিয়ে প্রচুর ঘাটাঘাটি, তাই ইতিহাস কেন্দ্রিক বিভিন্ন জিনিস আমার এখানে আসে। তো বিভিন্ন জায়গায় গুপ্ত কুঠুরি, গুপ্ত জিনিস, এই জিনিসগুলো আসে। তো একজন ছেলেকে দেখলাম, সে হচ্ছে একটা জঙ্গলে গেছে, ওখানে গিয়ে দেখতেছে যে এই টাইপের অনেকগুলো মাস্ক পরে আছে। তো তখন সে বললো আর কি, মানে ইংলিশেই বলতেছে যে এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন গ্যাস বোমা যেগুলো ফেলা হইতো, ওগুলা থেকে বাঁচার জন্য সৈনিকরা এই টাইপের গ্যাস বক্স আর কি মানে মুখের উপর ইউজ করতো। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে বা গ্যাস বোমা শেষ হয়ে গেছে, তখন তারা এখানে এতগুলা মানে প্রায় 1/2 কিলো জুড়ে গ্যাসের যেই সেগুলা হচ্ছে ফেলায় রাখছিল। তো দেখলেই আসলে ভয় লাগতেছে, এই মুখোশগুলো তো দেখলে এমনিতেই ভয় লাগে। তো এরকম আর কি। তো তারপর হচ্ছে আমরা যদি দেখি পানিপথে তারা হচ্ছে যুদ্ধ করতেছিল, যদিও বা এই পানিপথে যুদ্ধ করেই কিন্তু জার্মানিকে মূলত পরাজিত করেছিল ইংল্যান্ড, এটা আমরা পরবর্তীতে জানবো। ওকে, এরপর দেখো অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1914 সালের 28শে জুলাই। অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর হচ্ছে ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বুঝো, ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1914 সালের 4ই আগস্ট। এরপর জার্মানির প্রথম বিশ্বযুদ্ধে প্রথম দখল করে নেয় বেলজিয়াম তারা সর্বপ্রথম দখল করে নেয়। জার্মানি সর্বপ্রথম যেগুলা দেশ জয় করেছিল সেগুলো সবগুলাই মানে নর্মাল টাইপের দেশ ছিল, একদমই মানে রাশিয়া সরাসরি গিয়ে ফ্রান্স এভাবে তারা করতে পারে নাই। হ্যাঁ, প্রত্যেক দফায় সে প্রথম দিকে একটু জিতছে, কিন্তু এই যে ফ্রান্স, ইংল্যান্ড, এরপর হইতেছে রাশিয়া, এরা আসলে কি এদের যুদ্ধ কৌশল আমি যতটুকু পড়াশোনা করে যেটা বুঝেছি, প্রথমে হয় কি, ধরো আমি রাশিয়া,
একজন আছে যে জার্মানি, সে যুদ্ধ করতে আসতেছে, একটা মাঠে ধরো আমাদের যুদ্ধ হইতেছে। যুদ্ধ কিন্তু সবসময় ইয়ের মধ্যে হয় না, প্রথম বিশ্বযুদ্ধটা ম্যাক্সিমাম সময় জনবসতির মধ্যে হয় নাই। এটা মানে এমন একটা যুদ্ধ, যেটা বললাম যে যুদ্ধ শুরুটা হয়েছে জেনে শুনে, সবাই জানে এরকম একটা পরিস্থিতিতে, এই কারণে যুদ্ধগুলো ফাঁকা মাঠেই হয়েছে। আর এই কারণে কি হয়েছে যে যুদ্ধতে যখন আসছে তখন ধরো প্রথমে যুদ্ধের কৌশলটা এরকম ছিল, ধরো রাশিয়া, ফ্রান্স, এরপর হচ্ছে ইংল্যান্ড, ঠিক আছে। তো আমি 3টা দেশের ধরো যে প্রতিনিধিত্ব করছি, আর বাকি আরেকজন এখানে এই পাশে একজন আছে যে হচ্ছে জার্মানির প্রতিনিধিত্ব করছে। তো ধরো জার্মানি প্রথমে কি করছে যে সরি এই আতত ওরা কি করছে, ওরা আগে যুদ্ধক্ষেত্রে গেছে, যাই চুপচাপ মনে করো ঘাড়ে হাত দিয়ে এরকম নড়তেছে আর দেখতেছে, লে বেটা তুই কিভাবে খেলবি আগে আমি এটা দেখবো, তারপরে তোদের বাইরান হবে। তো কি করে তারা হচ্ছে প্রথম যুদ্ধতেই এই 3টা দেশই, তাদের দেশে যখন জার্মানির হচ্ছে সৈন্যরা ঢুকে গেছে, সাথে সাথে ওরা এরকম সুন্দর করে আরামসে বাবুর মতো বৈশা থেকে দেখতেছে যে তারা কি করতেছে। তখন তারা চুপচাপ যখন দেখার পরে কি করতেছে, যে ওদের যুদ্ধের প্রকৃতিটা বুঝে গেছে যে ওরা কি টাইপের যুদ্ধ করতে আসছে। তখন এরা আবার উল্টা দিক থেকে মনে করে অ্যাটাক করা শুরু করছে। যখন অ্যাটাক করা শুরু করছে, জার্মানি তো কুপাকাত শেষ, মানে ভলিউম শেষ, তখন সে আবার তার দেশে ব্যাক গেছে। তো এরকম হয়েছে প্রত্যেকটা, মানে 3টা দেশে যুদ্ধ এভাবে হয়েছে। আর ইংল্যান্ড হচ্ছে নৌশক্তির দিক থেকে কিন্তু অনেক বেশি পারদর্শী, যার কারণে কিন্তু কি হয়, এই ইংল্যান্ডের সাথে মানে কেউ কোনোদিনও পেরে ওঠে না। আর ইংল্যান্ডের মানচিত্রটা যদি তুমি একটু দেখো, যে পৃথিবীর স্থলভাগের সাথে তার কানেক্টিভিটি যদি তৈরি করতে হয়, তাহলে একমাত্র রাস্তা হইতেছে জলপথ। এই কারণে তারা মনে করো যে মায়ের পেট থেকে পড়ে আগে নৌকা চালানো শিখে। বুঝতে পারছো? ওকে, আমরা এখন আরও একটা তথ্যে চলে যাব। প্রথম বিশ্বযুদ্ধ প্রত্যক্ষভাবে অংশ নেয় 7 কোটি সেনাবাহিনী। এরপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে নিহত হয় 1 কোটি সৈন্য। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পঙ্গুত্ববরণ মানে পঙ্গু হয়ে যায় 6 লক্ষ যুবক। এরপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে শুধু জার্মানিতে নিহত হয় 20 লক্ষ নাগরিক। ইংরেজিতে গ্রেট ওয়ার হিসাবে খ্যাত প্রথম বিশ্বযুদ্ধ। এই কয়টা মানে তথ্য যদি তুমি তোমার সিকিউতেও ইউজ করো, তোমার জন্য ওই সিকিউ এনাফ, আর কিচ্ছু লাগবে না। এই কয়টা তথ্য, এটা তোমার এমসিকিউ, তোমাদের সিকিউ মানে গঘর জন্য মানে এনাফ, এর বেশি আর কিছু তোমাদের প্রয়োজনই নাই। এবং ঘটনার বিবরণ তো আমি তোমাদেরকে বলে দিলাম। এখন কিছু কিছু স্টুডেন্ট আছে, আপু আপনার এতটুকুতে আমার মন ভরতেছে না, আরও দেন, আছে, এবং ওদের মনের শান্তি কোনোদিনও অর্জন করা সম্ভব না। তো তাদের জন্য আমি হচ্ছে আরও কিছু বিস্তারিত তথ্য এখানে অ্যাড করেছি, দেখো এগুলা। যারা কম পয়রা নিতে চাও তারা শুধু এতটুকুই পড়বা, এবং যারা বেশি পয়রা নিতে চাও তারা হচ্ছে এই যে এতটুকু, এখানে দেখো লেখাগুলো মেকা মেকা করা আছে, যখন স্লাইড হাতে পাবা তখন তোমরা বুঝতে পারবা। এবং ওখানে দেখো 3 স্টার দিয়ে আমি এটা আলাদা করে দিয়েছি, ঠিক আছে। যদি বা একটা টপিকে দিয়েছিলাম, কিন্তু ভাইয়া এটাকে 2টা টপিক করে দিছে, আই মিন আমাদের কম্পিউটার অপারেটর 2টা টপিক করে দিছে, মানে 2টা স্লাইডে করে দিছে। তো তোমরা জিনিসটা বুঝে নিবা, ঠিক আছে। এখন যুদ্ধের সূচনা, কে এটা? সোনালী বিকেল। ওরা যুদ্ধ কইরা মরছে, আর আমরা ওদের যুদ্ধের কাহিনী পড়তে পড়তে মইরা যাব। আসলেই ওরা মইরা যায় বাইচা গেছে ভাই। ওরা যুদ্ধ কইরা মইরা বাইচা গেছে, কিন্তু আমরা তো পারতেছি না। আমরা বাইচা আছি মানে আমাদের পড়তে হবে। হ্যাঁ রে, তোমাদের অনেক ঘটক দেখতেছি আমি কমেন্ট বক্সে, তোমরা ঘটকালি করতে আসছো, এই জন্য বিস্তারিত তথ্যও নিতে আসছো। মানে কার সাথে বিয়ে ঠিক করবো আমার, বলো তো, এত যে তথ্য নিতে আসছো। সবাই একটু ক্লাসটা শেয়ার করো তো, সবাই একটু ক্লাসটা শেয়ার করো, আবারও শেয়ার করো, আবারও লাইভটা একটু শেয়ার করো, হ্যাঁ।
নাও, কারা কারা স্ক্রিনশট নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট নাও দ্রুত। আচ্ছা প্রীতি, বুঝলাম না, এরা আগে বন্ধুত্ব করে পরে আবার এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যুদ্ধ করে, এদিকে আমরা এদের কাহিনী পড়ে আধমরা হয়ে যাচ্ছি। আসলে বিষয়টা এরকম, যখন যার স্বার্থে আঘাত লাগে, যখন যার ইগোতে মনে করো কারো আচরণ লাগে, তখনই মানুষ এভাবে আস্তে আস্তে তাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায় এবং তারা যুদ্ধ ঘোষণা করে। এটা একদম খাঁটি সত্য কথা, এটাতে কোনো ভুল নাই। তবে বিষয়টা এরকম যে তুমি এই জিনিসগুলো থেকে এটাই শিক্ষা নিতে পারো, কারো সাথে মানে তুমি যখন একটা নতুন মানে পরিচিত হবা, তাদের সাথে একটা সম্পর্কে যাবা, ভাই হোক, বোন হোক, ছোট বোন হোক, সিনিয়র হোক, জুনিয়র হোক, যে সম্পর্কে যাবা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবা, যাতে করে তার যে কোনো আচরণ তোমাকে প্রভাবিত করতে না পারে, যেই মানুষই হোক না কেন। একটা সময় আসবে তোমাদের, এখন হয়তো তোমরা এখন অনেক ছোট আছো, তোমাদের একটা এমন সময় আসবে যেই সময় দেখবা তুমি তোমার পরিবারের সাথেও এই টাইপের একটা দূরত্ব বজায় রেখে চলাফেরা করছো, শুধু একটাই কারণে, সেটা যাতে সম্পর্ক নষ্ট না হয়ে যায়। কারণ মানুষ একটা সময় গিয়ে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করতে 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 এমন পর্যায়ে চলে যায় যে তার আর এই জিনিসটা ভালো লাগে না, তখন আস্তে আস্তে সে এমন একটা দূরত্ব বা এমন একটা প্রাচীর তৈরি করে রাখে প্রত্যেকটা মানুষের সাথে, যে চাইলেই একটা মানুষ কাউকে মানে তাকে আঘাত করতে পারবে না, চাইলেই একটা মানুষ তাকে কোনো কিছুতে প্রভাবিত করতে পারবে না। তাই সবসময় এই জিনিসটা তুমি মাথায় রাখবা যে নতুন কারোর সাথে যদি পরিচিত হতে হয় অথবা নতুন কারোর সাথে যদি যে কোনো সম্পর্কে যেতে হয়, সেটা যেই সম্পর্কে হতে পারে, তাদের প্রত্যেকের সাথে একটা আলাদা একটা ব্যারিকেড তৈরি করে রাখবা, বা এমন কিছু মানে অদৃশ্য দেওয়াল তৈরি করে রাখবা যাতে করে ওটা ভেদ করে তার যে কোনো আচরণ, তার যে কোনো কথাবার্তা, তার যে কোনো আদান প্রদান তোমার কাছে কোনো সমস্যার কারণ না মনে হয়, তোমার মনকে না ভেঙে দেয়। বুঝতে পেরেছো? এই কারণ মানুষ যুদ্ধ তাদের সাথেই করে, মানুষ মানে তাদেরকেই প্রতিহত করে বা তাদের সাথেই ঝামেলায় জড়ায় যারা একসময় তাদের ফ্রেন্ড ছিল, তারা তাদের কাছের লোক ছিল বা তারা তাদের পরিচিত ছিল, এর বাহিরে আর কিছুই না। তো এই তোমরা চাইলে এইটুকু জিনিস একটু দেখে নিতে পারো, যাদের অতিরিক্ত পড়ার ইচ্ছা থাকবে তারা। আর তোমাদের সময় আর মাত্র আছে 15 মিনিট। এই অধ্যায় তো শেষ করতে পারলাম না রে। শেষ না, এখনো ভার্সাই চুক্তি আছে, লিগ অফ নেশন আছে। আচ্ছা সমস্যা নেই, আমরা যদি আর একটা ক্লাস পাই, ওই একটা ক্লাসে আমরা এই অধ্যায় শেষ করে দেব। তো আমরা এখন কিছু এমসিকিউ দেখি। হ্যাঁ, এই এমসিকিউ এর পর কিছু সিকিউ দেখব, এরপর সিকিউ এর নিয়মটা দেখে নিব। দেখো এমসিকিউ কি আছে, ইঙ্গো ফ্রান্স। ইঙ্গো, ইঙ্গো কথার অর্থ হচ্ছে কি ইংরেজ, ইংরেজ এবং ফ্রান্স এবং ইঙ্গো রুশ মানে কি ত্রিশক্তি আতত। ত্রিশক্তি আতত, এই আতুর ঘরের কি আতুর ঘরের 7 বড় রাষ্ট্র। তো এই 7 বড় রাষ্ট্র চুক্তির ফলে কোন দেশ কোণঠাসায় পড়ে? জার্মানি। মানে ত্রিশক্তি আততের কারণে কোন দেশ কোণঠাসায় পড়ে? জার্মানি পড়েছিল। কারণ কি দেখো, ফ্রান্স, ফ্রান্স তো এখানে আসেই, ও কেন কোণঠাসায় পড়বে? কারোর সাথে ভালো সম্পর্ক তৈরি করে ও কোণঠাসায় পড়বে? কখনোই না। এরপর যুক্তরাজ্য, যুক্তরাজ্য মানে কি ইঙ্গো বা ইংরেজ, ও কেন কোণঠাসায় পড়বে? স্বাভাবিক। এরপর কি যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র তো এর মধ্যেই নাই এখনো, যুক্তরাষ্ট্র এখন তো অংশগ্রহণই করেনি, সে আবার কই থেকে আসবে? সে তো ওই আমাদের এই স্থলভাগের মানুষই নয়, সো তার আসার তো কোনো দরকার নেই। এরপর দেখো প্রথম বিশ্বযুদ্ধ কত সাল পর্যন্ত স্থায়ী ছিল? 1918 সাল পর্যন্ত। সহজ। এরপর দেখো প্রথম বিশ্বযুদ্ধে কত কোটি সৈন্য নিহত হয়? 1 কোটি সৈন্য। প্রশ্ন পাইছো? এরপর দেখো লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1839 সালে। তো এই বিষয়। আমরা এখানে তো সিকিউ ছিল, সিকিউগুলা কই গেল? মানে কি দেয় নাই কেন? আচ্ছা এখানে সিকিউ ছিল, হ্যাঁ ওই সিকিউটা ওরা অ্যাড করে নাই। আমি তোমাদেরকে সিকিউটা বলে দেই। হ্যাঁ, সিকিউ স্পেশালে কি ছিল? সিকিউ স্পেশাল ছিল এরকম যে
আচ্ছা আমি স্লাইড দেখে বলি, ভুলে যাইতে পারি। ঘটনা প্রবাহ, হ্যাঁ তোমাদের সিকিউ স্পেশাল যারা নোট করতেছো তারা লিখে নাও, প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো, প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের সিকিউ স্পেশালে মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে এই পার্ট থেকে। আরেকটা প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ বর্ণনা করো। ঘটনা প্রবাহ বর্ণনা করার সময় তুমি চাইলে এই ঘটনাগুলো না দিয়া তুমি জাস্ট এই তথ্যগুলো যদি উল্লেখ করে দাও তোমার জন্য কিন্তু এনাফ, ওকে। কিন্তু যারা একটু পড়তে চাও যে না আপু আমার একটু স্পেশাল করে লিখতে হবে, আমার হাতের লেখা অনেক জোরে লেখা এবং হচ্ছে আমি অনেক জোরে লিখতে পারি, সুন্দর করে লিখতে পারি এবং আমার মাথায় অনেক জায়গা আছে, আমি প্রেম প্রীতির মধ্যে নাই, সো আমি কোনো ডুপ্লিকেট পন্থা অবলম্বন করবো না, তখন তোমরা এই জিনিসগুলো দিতে পারো। যুদ্ধের সূচনা, পশ্চিম ফ্রন্টের যুদ্ধ, অন্যান্য যুদ্ধক্ষেত্র, এরপর হচ্ছে 15 থেকে 16 সালের প্রধান ঘটনা, এরপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, তারা কীভাবে অংশগ্রহণ করলো, এরপর হচ্ছে যুদ্ধের সমাপ্তি। এইভাবে তোমরা টপিক বাই টপিক আলোচনা করতে পারো বা দিতে পারো। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা একটু সিকিউটা হচ্ছে দেখে নিব, ঠিক আছে? সিকিউটা কিভাবে করা হয় ওটা একটু দেখে নিব। ওকে, এখানে দেখো একটা কি দেখতে পাচ্ছ, সিকিউ দেখতে পাচ্ছ। এই সিকিউটা তোমরা কিভাবে সলভ করবা? সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, ওকে? সবাই লাইভ শেয়ার করে দাও। এত কম স্টুডেন্ট, কষ্টদায়ক। পিডিএফ ক্লাস শেষ হলে তারপরে দেওয়া হয়, ক্লাস শেষ না হলে আমি পিডিএফ দিতে সবাইকে নিষেধ করি। এর অবশ্য কারণ আছে, কারণ অনেকেই আবার মাতব্বর আছে, তো ওরা পিডিএফ পড়তে চায় শুধু, মানে ক্লাসে আসে পিডিএফ নিতে, পিডিএফ সেভ করার পরে তারা আর ক্লাসে আসে না, কিছুই বুঝলো না। পিডিএফের অনেক কিছু সংক্ষিপ্ত থাকে যেগুলো জিনিস ওরা বোঝে না, পরবর্তীতে কি যে করে ওটা আবার এসে অভিযোগ দেয় যে আপুই তো ওখানে ওটা লিখে দিছিল, কিন্তু ভাই আমি তো ওটা ক্লাসে গিয়ে ওটা ব্যাখ্যা করে দিতাম, তুই সেটা না বুঝে কেন লিখতে গেছিস? তো এই জন্য আমি ক্লাস না শেষ করে কখনো পিডিএফ দিতে মানে বলি না আর কি, দেই না। তো চলো, এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি, সিকিউ দেখতে পাচ্ছি বা সৃজনশীল দেখতে পাচ্ছি। তোমরা যখনই কোনো সৃজনশীল দেখবা কখনোই কোনোদিনও সেই সৃজনশীলের উদ্দীপক পড়তে যাবা না। এখন বলতে পারো আপু যদি উদ্দীপক না পড়ি আমি গহ কিভাবে লিখবো? হ্যাঁ ভাই, গহ তো আমরা লিখবো, কিন্তু প্রথমে আমরা সৃজনশীলের উদ্দীপক পড়বো না। আমরা সবার প্রথমে নজর দিব ক এবং খতে। কিসে? ক এবং খতে। ক এবং খতে। ভার্সাই চুক্তি কখন স্বাক্ষরিত হয়? যদিও বা এই টপিকটা আমাদের আজকে পড়া হয় নাই, কিন্তু আগামী ক্লাসে আমরা পড়ব। এরপর আমরা খ নম্বরে নজর দিব, ত্রিশক্তি আতাত কেন গড়ে ওঠে? আতুর ঘরে 7 বড় দেশ, মনে আছে? আতুর ঘরে 7 বড় দেশ, 1907 সালে এটা কি স্বাক্ষরিত হয়, এবং বড় 3 দেশ কে ছিল? ইংল্যান্ড, রাশিয়া আর ফ্রান্স। এভাবে তো আতুর ঘরেরটা উল্লেখ করবা। আর হচ্ছে ভার্সাই ওর সহজ একটা সাল, এটা হচ্ছে কি যুদ্ধ যেই সালে হয় তার পরের বছর এটা স্বাক্ষরিত হয়, আই মিন 1919 সালে। তো এই হচ্ছে সাল। এরপর তোমাদের হচ্ছে এখন তোমার মনে হতে পারে যে এই দুইটা প্রশ্ন আমি কমন পেয়ে গেছি, তাহলে আমি আচ্ছা যদি কমন না পাও এই উদ্দীপক আর পড়ার দরকার নাই, পরের প্রশ্নে চলে যাবা। আর যদি তোমার মনে হয় যে এই দুইটা প্রশ্নের উত্তর আমি জানি, তাহলে কি করবা? এখান থেকে টুক কইরা উদ্দীপকে চলে যাবা। পড়ো 16 শতাব্দীতে, 16 শতাব্দী যেই শতাব্দীর কথা বলা থাকবে তার আগের 100 বছর আমরা কাউন্ট করব। মনে আছে সবার? কার কার মনে আছে হাত তোলো। 16 শতাব্দীতে সংঘটিত 30 বর্ষব্যাপী যুদ্ধে ইউরোপের বেশ কয়েকটি দেশ জড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী এ যুদ্ধের ব্যাপক প্রাণহানি ও সম্পদহানি ঘটে, বহু লোক পঙ্গুত্ব বরণ করে, অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। যুদ্ধে পরবর্তী পুনর্বাসনের কার্যক্রম অত্যন্ত ব্যয়বহুল। যুদ্ধের পরবর্তী পুনর্বাসন, আই মিন এটা কাকে ফোকাস করছে? এইটা
ভার্সাই চুক্তিকে ভার্সাই চুক্তিকে ফোকাস করছে। কোনো কোনো দেশ পুনর্বাসনের সুযোগ কাজে লাগিয়ে অর্থনৈতিক লাভবান হওয়ার চেষ্টা করে। ভার্সাই সন্ধি যদি আমরা আজকে পড়তাম খুব সুন্দরভাবে এটার অ্যান্সার করতে পারতাম, কারণ ভার্সাই সন্ধিতে মূলত জার্মানির থেকে বিভিন্ন জিনিস কালেক্ট করে, প্রাকৃতিক সম্পদ সব কিছু কালেক্ট করে অন্যান্য দেশেরা লাভবান হতে চেয়েছিল, এবং কোন অংশকে ইয়ে করছিল সব তথ্য ছিল, বাট আজকে আমাদের এটা পড়া হয়নি। যাই হোক, এখন আমরা কি করব, বুঝলাম যে এটা হচ্ছে আমাদের প্রথম বিশ্বযুদ্ধে কোশ্চেন করা হয়েছে। তার মানে কি, আমি উদ্দীপকটা কিন্তু বুঝে গেছি। এখন তোমার এই প্রশ্ন পড়ে যদি মনে হয় আমি উদ্দীপকের কিছুই মাথার মধ্যে ঢুকতেছে না, তখন আমরা কি করব, তখন আমরা সুন্দর করে এটা স্কিপ করে পরের উদ্দীপক মানে পরের হচ্ছে সৃজনশীলে চলে যাব। আর যদি মনে হয় আমি উদ্দীপক বুঝছি, এটা তো প্রথম বিশ্বযুদ্ধ থেকে কোশ্চেন করছে, তাহলে আমি এখন গ নাম্বার পড়া শুরু করব। উদ্দীপকের যুদ্ধের সাথে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির কি সাদৃশ্য রয়েছে বর্ণনা করো। মানে কি, যুদ্ধের পরবর্তী প্রভাব, যুদ্ধের পরবর্তী যে প্রভাবটা আছে, মানে গত ক্লাসের প্রথম যেই টপিকটা ক্লাস হবে সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। সো গ নাম্বারটা যদি আমি মানে পারি, মানে যেভাবে আমি পড়াবো তোমরা ইনশাল্লাহ পারবা, তো এই টপিকটা তুমি উত্তর করতে পারবা। এরপর ঘ নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে অর্থনৈতিক সুবিধা আদায়ের যুক্তরাষ্ট্রের ভূমিকা মূল্যায়ন করো। প্রথম যুদ্ধকে কেন্দ্র করে অর্থনৈতিক সুবিধা আদায়ের যুক্তরাষ্ট্রের ভূমিকা। এই যে আমরা ভার্সাই সন্ধিতে দেখতে পাই জার্মানিকে মূলত ভেঙে বিভিন্ন দেশ ভাগ করে নিয়েছিল, যে আমি ওইটা খাবো, ও বলে আমি ওইটা খাবো, ও বলে আমি এইটা খাবো, ও বলে আমি এইটা খাবো। এই করতে করতে জার্মানিকে বিভিন্ন অংশে ভেঙ্গা ওরা হচ্ছে ওই খাওয়া শুরু করছে। তো এই বুদ্ধিটা মূলত কার, এই বুদ্ধিটা মূলত যুক্তরাষ্ট্র বা আমেরিকার। তো সে এই জিনিসটা বুদ্ধি দিছে, এটা এখানে ব্যাখ্যা করতে হবে। তো এই আর কি। তো আমি কি 4টা প্রশ্নের অ্যান্সার করতে পারতেছি, 4টা প্রশ্নের অ্যান্সার করতে পারতেছি, উদ্দীপকও বুঝতে শুরু করছে, এখন আমি লেখা শুরু করব। এইভাবেই মূলত সৃজনশীল তোমাদেরকে সলভ করতে হয়। কিন্তু তোমার যদি মনে হয় আমি হচ্ছে আচ্ছা, তোমার মনে করো পরীক্ষার 5টা সৃজনশীল লেখা হয়ে গেছে, বাকি সৃজনশীলগুলার তোমার কোনোটারই ক এবং খ হবে না, তখন তুমি কি করবা, গ আর ঘ যদি হয় তাহলে তুমি ক খ বাদ দিয়া উদ্দীপকও যদি বুঝতে পারো তুমি গ ঘ লিখে দিয়ে চলে আসবা। ঠিক আছে, ক খ লেখার তখন আর দরকার নাই। কিন্তু তোমার যদি এরকমটা হয় যে ক আর খ হচ্ছে, গ আর ঘ হচ্ছে না, তারপরও তুমি কি করতে হবে, 7টা সৃজনশীল কমপ্লিট করে আসতে হবে। তখন তুমি কি করবা, ক আর খ লিখো, গ আর ঘ লিখো না, কিন্তু তুমি 7টা সৃজনশীল কমপ্লিট করে আসো, টাচ করে আসো। ঠিক আছে, এগুলা হচ্ছে কমন সেন্স। এখন আরও একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা হইতেছে প্রত্যেকটা সৃজনশীল লিখতে এই যে পুরা সৃজনশীল যেটা দেখতেছো এখানে বোর্ডের মধ্যে, পুরা সৃজনশীল কমপ্লিট করতে সময় পাবা মাত্র 20 মিনিট। এর থেকে যদি বেশি সময় নাও তুমি কোনোদিনও 7টা সৃজনশীল কমপ্লিট দিয়ে আসতে পারবা না। ঠিক আছে, এরপর ক নাম্বারের অ্যান্সার যত সংক্ষিপ্তে পারো করে আসবা। যেমন এখানে কি আছে, ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়, এখানে ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়, আমি যদি এখানে অ্যান্সার দিয়ে আসি এরকম 1900, এটা আবার টেওয়া টেমনা হলো কেন, 1919 সালে, এটা আমি কি করছি, উত্তর লিখছি এইভাবে, উত্তর 1919 সালে। টিচার ওখানে মার্ক দিতে বাধ্য, আমাকে লিখতে হবে না ভার্সাই চুক্তি 1919 সালে স্বাক্ষরিত হয়, এত বড় লিখতে হবে না, তুমি জাস্ট 1919 সালে লিখে আসো। এরপর খ নাম্বার কতটুকু লিখবা, 2টা পয়েন্ট, 2টা পয়েন্ট মিলা কয়টা লাইন হবে, 5টা লাইন, সর্বোচ্চ হলে 7টা লাইন। 2টা পয়েন্ট লিখবা, প্রথম পয়েন্টে এক কথায় উত্তর দিবা। যেমন হচ্ছে ধরো আমি এখন প্রশ্নের উত্তর লিখতেছি, সবাই একটু নজর দাও, দেখো খ নাম্বার, ঠিক আছে, মনে করো উপর দিকে তুমি লিখছো 1 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, খ নাম্বার লেখার পরে আমি এখানে একটা হচ্ছে স্টার চিহ্ন দিলাম। স্টার চিহ্ন দেওয়ার পরে এখানে বলছি ত্রিশক্তি আদত কেন গড়ে উঠেছিল, ত্রিশক্তি আদত কেন গড়ে উঠেছিল এটা আমি 1 লাইনে এই পর্যন্ত লিখলাম। লেখার পরে দাঁড়িয়ে দিছি 2টা লাইন, এরপর আবার একটা স্টার চিহ্ন দিলাম। স্টার চিহ্ন দেওয়ার পরে আবার কি করব, এই ত্রিশক্তি আততটা কি, এর মধ্যে কয়টা দেশ আছে, কত সালে গঠিত হয়েছে, এটা আমি এখানে 3 লাইনে লিখলাম, 3 লাইনে। এখন তোমাদের যদি মনে হয় আপু 3 লাইনে আমার হবে না, আমার লেখা অনেক মানে বড় অনেক হামড়া লেখা, তাহলে কি করবা, এখানে একটা লাইন বাড়াবা, এখানে একটা লাইন বাড়াবা।
এবং এর মধ্যে আবার ফাঁকা দিও, একটু ফাঁকা না দিলে লেখাটা সুন্দর লাগবে না। তো এইভাবে লিখবা, এই হচ্ছে একটা স্টেপ, এই হচ্ছে একটা স্টেপ, এভাবে। এরপর আমি এত হাসপাই ফেলছি রে। ওকে ওকে, এরপরে গ নাম্বার কিভাবে লিখবা? অবশ্যই গ এবং ঘ এইভাবেই লিখবা, গ এবং ঘ এভাবেই লিখবা। প্রথমে কি এক কথায় উত্তর দিবা, প্রথম স্টার চিহ্ন দিয়ে তুমি কি উদ্দীপকের যুদ্ধের সাথে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি কি সাদৃশ্যপূর্ণ, প্রথমেই তুমি কি এভাবে স্বীকারোক্তি দিবা উদ্দীপকের যুদ্ধের সাথে আমাদের প্রথম বিশ্বযুদ্ধে পাঠ্য বইয়ের পড়া প্রথম বিশ্বযুদ্ধে অনেক মিল রয়েছে, যেটা আমরা ক্ষয়ক্ষতির মাধ্যমে সাদৃশ্যপূর্ণ বুঝতে পারি। এই কথাটা তুমি 2 লাইনে লিখলা, তারপর আবার একটা পয়েন্ট দিলা, দিয়ে তোমার বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে কি কি ক্ষয়ক্ষতি হয়েছিল সেই জিনিসগুলো এখানে লিখলা। ওকে, মানে আরও লাইন হবে, এরকম আরও লাইন হবে, যেহেতু বর্ণনামূলক প্রশ্ন। এটা তুমি দিলা, দেওয়ার পরে দেখবা যে এই পাতায় আর কিছু ধরতেছে না, তোমাকে পরের পৃষ্ঠায় যাইতে হবে। পরের পৃষ্ঠায় গিয়ে আরও একটা স্টার চিহ্ন দিলা, এটা ধরো পরের পাতা, এটা ধরো পরের পাতা, স্টার চিহ্ন দিলা। দেওয়ার পরে তুমি কি করবা, এবং উদ্দীপকের সাথে কোন কোন জিনিসগুলোর মিল আছে, এই দেখো প্রাণহানি, সম্পদহানি, এরপর যে পঙ্গুত্ব, এরপর হচ্ছে দেখো শহরের ধ্বংসস্তূপ, এই জিনিসগুলোর মিল আছে। তো তুমি এই কথাগুলা এই পয়েন্টে দিলা। তুমি একটা জিনিস মনে রাখবা, দ্বিতীয় পয়েন্টে কখনোই উদ্দীপকের কোনো জিনিস উল্লেখ করা যাবে না, এই জিনিসগুলো সবসময় তৃতীয় পয়েন্টে মিল করে দিতে হবে। মিল করে দিলা, দেওয়ার পরে লেখা যে অতএব এটা সাদৃশ্যপূর্ণ, শেষ। ওকে, এরপরে ঘ নাম্বারের জন্য কি করবা, ঘ নাম্বারের জন্য আলাদা একটা পয়েন্ট হবে 2 নাম্বারের পরে, সেটা হচ্ছে ওই পয়েন্টে উদ্দীপকের এই জিনিসগুলো তুমি জাস্ট খাতা মানে কোশ্চিন দেখবা, কোশ্চিন ভাবে তুলে ধরবা, আর নিচে খালি এবার লিখে যাবা। মানে এখানে একটা 3 নাম্বার নামের একটা পয়েন্ট হবে, যেটা এই পাশে খাতার এই পাশে লিখতে হবে। ধরো এখন আমি ঘ নাম্বারটা লিখছি, এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের উত্তর। ঠিক আছে, ঘ নাম্বারের মতোই প্রথম পয়েন্টটা প্রথম স্বীকারোক্তি হবে, দ্বিতীয় পয়েন্টটা হবে কি তুমি ওই যেই বিষয়টা বলবে তোমার পাঠ্যবইয়ের সাথে যেটা মিল আছে সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তৃতীয় পয়েন্টে উদ্দীপকে যা আছে, যেইটুকু জিনিস মিল আছে, 2 লাইন থাক 3 লাইন থাক, তুমি জাস্ট এখানে হুবহু জাস্ট কোশ্চেন যেটা দেখবা সেটা খালি হুবহু এখানে তুলে দিবা। এবার 4 নাম্বার পয়েন্টে যায় তুমি কি করবা, এই পয়েন্ট আর এই পয়েন্ট মানে 2 নাম্বার পয়েন্ট আর 3 নাম্বার পয়েন্টের মধ্যে যা আছে সব কিছু এখানে সাদৃশ্য কইরা দিবা, শেষ। আর কিচ্ছু লাগবে না, তোমাদের অ্যান্সারই শেষ। সো তোমরা কি বুঝতে পারছো? আমরা কি সবাই বুঝছি? বুঝে থাকলে কমেন্টে জানাও। এই হচ্ছে তোমাদের এমসিকিউ লেখার টেকনিক। ওকে, যারা হচ্ছে ফজলে রাব্বি ভাই কি লেখছে বলবো না, ওকে আমাদের সময় শেষ, তো আমরা এখন হচ্ছে বিদায় নিব। দেখতে দেখতে তোমাদের সামনে থেকে চলে যেতে হবে এখন। সো যদি এই ক্লাস নিয়ে যা কারো কোনো কোশ্চেন থাকে বা কেউ কিছু বুঝতে না পারো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার বলবা, আবার মনে করাই দিবা, আমি আবার বোঝানোর চেষ্টা করব। এবং এমনটা যদি হয়ে থাকে যে তুমি আরেকবার দেখলে বুঝতে পারবা, তাহলে ক্লাসটা শেষ হওয়ার পর তুমি ভিডিওগুলো আবার টেনে টেনে দেখতে পারো বা করে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাই অবশ্যই রিভিউ দিবা ক্লাসটা কেমন হয়েছে, পোস্ট করবা, নোটগুলা তোমরা হচ্ছে একটু করবা, কি বলে যে পোস্ট করার চেষ্টা করবা। এই জিনিসগুলো দেখলে আসলে আমাদের নিজেদের ভুলগুলো আমরা ধরতে পারি বা বুঝতে পারি, এটা আমাদের জন্য অনেক ভালো হয় আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম সবাইকে।